তো পারমিয়াবিলিটি বলতে পারমিয়াবিলিটিকে আমি বলবো যে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বলতে, ঠিক আছে। পরবর্তীকালে হাইড্রোলিক কন্ডাক্টিভিটিটা এটা বেশি ইউজ হবে তোদের, ঠিক আছে। কে কে দিয়ে রিপ্রেজেন্ট করায় পারমিয়াবিলিটি মানে তোর হচ্ছে গিয়ে বেসিক্যালি ভেলোসিটি মানে ও ডিপেন্ড করে অনেক কিছু প্যারামিটারের ওপর। সেই প্যারামিটারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যে পারমিয়াবিলিটি কাদের কাদের উপর ডিপেন্ড করে, সেটা তো আছেই। কিন্তু আমরা এটুখানি বুঝতে পারছি যে সয়েলের মধ্যে থেকে যদি ওয়াটারের কোনো একটা ভেলোসিটি যায়, মানে ওয়াটার যদি পাস করে, তার তার মেন একটা কম্পোনেন্ট দাঁড়িয়ে যায় আমাদের একটা ভয়েড, তাই না, ফাঁকা জায়গা। তো যতটা তাদের মধ্যে ভয়েড থাকবে সেখান থেকে জলটা বেশি পাস করবে, সেটা তো আমরা বুঝতেই পারছি। তার মধ্যে তাদের বেশি ভেলোসিটিতে জলটা পাস করবে। এইবার যদি তোর তাদের মধ্যে ভয়েডের মানে কি বলবো, সাইজটা খুবই ছোট, সেখানে ওয়াটার তত সহজে পাস করবে না, সেটা ইম্পারমিয়েবল হয়ে যাবে ব্যাপারটা, তাই না। তো ভেলোসিটি, হ্যাঁ, প্রপার্টিজ মধ্যে বলছে বেসিক্যালি এটা ভেলোসিটি। আমরা দেখবো পারমিয়াবিলিটি, আমরা অ্যানালাইসিস করবো, আমরা দেখবো পারমিয়াবিলিটি বেসিক্যালি একটা ভেলোসিটি, ঠিক আছে। বেসিক্যালি একটা ভেলোসিটি মানে একটা ওয়াটার যে কত স্পিডে যাচ্ছে সেইটা হচ্ছে ব্যাপার। এবার তো অবশ্যই ডিপেন্ড করে যে সয়েলটা ডিপেন্ড করে, সয়েলটার নেচার ডিপেন্ড করে, পারমিয়াবিলিটির ওপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমরা যদি বলি যে সিম্পল একটা কথা যদি বলি যে পোর সাইজ যদি আমাদের ইনক্রিজ হয়, তাহলে আমাদের মোটামুটি পারমিয়াবিলিটি, অথবা আমি যেটা বলবো এখন থেকেই স্ট্রং সাজেশন আমার, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বলার এখন থেকে শুরু কর, ঠিক আছে। এটাকে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বলা চলছে। পোর সাইজ যত বাড়বে, পোর মানে কি, পোর মানে হচ্ছে কি সয়েলের মধ্যে যে ভয়েডটা থাকে, মানে ফাঁকা জায়গাগুলো থাকে, সেটাকে বলা হয় পোর। ওকে, পোর সাইজ যত বাড়বে আমাদের পারমিয়াবিলিটি তত বাড়বে। এই কেটাকে পারমিয়াবিলিটি বলতে পারি, এটাকে আমি বলতে পারি হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। হ্যাঁ, এই কেটাকে পারমিয়াবিলিটি বলবো অথবা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বলবো। হাইড্রোলিক কন্ডাক্টিভিটি এখন থেকে বলা শুরু কর, মানে ভালো জিনিসটা। পারমিয়াবিলিটি তো জানিস যে পারমিয়াবিলিটি বলা হয়, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি এখন থেকে বলা শুরু করো, সেটাই বলছি। আচ্ছা, তো আমি যদি বলি যে পোর সাইজ, তার মানে বোঝা গেল যে পোর সাইজ যত বাড়বে আমাদের পারমিয়াবিলিটি তত বাড়বে। তাহলে যদি একটা পারমিয়াবিলিটি অর্ডার একটা আমরা দেখি, যে পারমিয়াবিলিটি যদি একটা আমরা অর্ডার দেখে নিই, মানে অর্ডারটা যদি দেখি বিভিন্ন টাইপ অফ সয়েলের ওপরে, যদি বলি গ্র্যাভেলে পারমিয়াবিলিটি তো ভালোই হবে, বোঝা যাচ্ছে, কারণ তাদের মধ্যে পোর মানে ফাঁকা জায়গাটা সেটা অনেকটা থাকে। গ্র্যাভেল তো সব থেকে বড় হবে, তারপরে যদি বলি স্যান্ড, তারপরে যদি বলি সিল্ট, তারপরে হচ্ছে ক্লের মধ্যে ভয়েডটা খুব সাইজ ছোট হয়, বা পোরের সাইজ ছোট হয়, তাই তো। তাই জন্য ওখানে পারমিয়াবিলিটি কম হবে। তাই জন্য দেখিস যে একটা মাটি মানে খেলতে গেছে একটা মাটির মানে মাঠে, মানে ওর যদি ক্লেই সয়েল হয় তার উপর দেখবি জল দাঁড়িয়ে আছে, তাই না, কারণ খুব আস্তে আস্তে ওর মধ্যে জলটা পাস করে আর কি, বুঝা যাচ্ছে। আচ্ছা, এখানে দুটো স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচার নিয়ে পরে আলোচনা করবো। আমি জাস্ট একটু দেখিয়ে রাখি। এই হলো একটা স্ট্রাকচার, যে এই স্ট্রাকচারের নাম হচ্ছে কি আমাদের, এই একটা স্ট্রাকচার বানালাম, এই স্ট্রাকচারের নাম হচ্ছে ফকুলেটেড স্ট্রাকচার, ঠিক আছে। FLOCCUTED, ফকুলেটেড স্ট্রাকচার। আর একটা স্ট্রাকচার সেটা হচ্ছে কি ডিসপার্টেড বলা হয়, এরকম টাইপের, এই ইটের মতো মানে সাজানো আর কি, বোঝা যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি ডিসপার্সড বলা হয়, এই স্ট্রাকচারকে ডিসপার্সড বলা হয়। ফ্লকুলেটেড, আর এটা হচ্ছে ডিসপার্সড, ঠিক আছে। বোঝাই যাচ্ছে যে কার মধ্যে পারমিয়াবিলিটি বেশি হবে, ঠিক আছে। এটা যদি বলি একটা স্ট্রাকচার আর কি, স্ট্রাকচার অফ সয়েল যদি বলি তো সেটা, ঠিক আছে। তাহলে এই দুটোর মধ্যে কার মধ্যে পারমিয়াবিলিটি বেশি হবে, কি মনে হয় তোদের? কার মধ্যে দিয়ে পারমিয়াবিলিটি বেশি হবে, কার মধ্যে ভয়েডের সাইজ কোথায় বেশি আছে? ফকুলেটেড। তাহলে ফকুলেটেড আমার পারমিয়াবিলিটি মোর হবে ডিসপার্স পার্টিকুলার থেকে, ঠিক আছে, বুঝা যাচ্ছে। ঠিক আছে, আমি এগুলো সবই বলবো।
জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি কোথা থেকে। তো এখানে আমাদের একজন আছেন বিখ্যাত পারমিয়াবিলিটির উপরে যে এই মানে সেন্সটা নিয়ে আসে, তো ডার্সি ল আছে এখানে, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। ডার্সি লর একটা বিখ্যাত ফর্মুলা, তো সেটা কি বলেছেন যে কিউ মানে ডিসচার্জ, কিউ আমরা সবাই জানি ডিসচার্জ ইজ প্রপোর্শন টু আই ইন্টু এ, আই ইন্টু এ, তাই তো? এখানে আইটা কি আমরা জানি যে কিউ হাইড্রোলিক, কিউটা হচ্ছে আমাদের ডিসচার্জ, আইটা হচ্ছে কি আমাদের বলা হয় হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের এরিয়া, তাই তো? এটা হচ্ছে এরিয়া আর আইটা হচ্ছে আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্ট। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট নিয়ে আমি এখন বিস্তর আলোচনা করব দরকার আছে। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যেটাকে আমরা আই দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর এখানে আমরা যদি এই কনস্ট্যান্টটা যদি তুলে দিই তাহলে একটা কে আসছে আই ইন্টু এ, তার মানে এই যে ব্যাপারটা হয়ে গেল এটা আমাদের ডার্সি ল, ঠিক আছে? তো এখানে এই যে কেটা আমরা দেখতে পাচ্ছি, এই কেটাকে আমরা কি বলবো? এই কেটাকে আমরা বলবো হাইড্রোলিক কন্ডাক্টিভিটি, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অথবা পারমিয়াবিলিটি, যাই যেতে তোদের অভ্যাস হয় সেটা বলবো, ঠিক আছে? কে 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 এই যে এখানে আমাদের যে কনস্ট্যান্ট যে ব্যাপারটা এলো, মানে একটা ধ্রুবক এলো, সেই ধ্রুবকটা হচ্ছে কে। যদিও এর ইউনিট আছে, ইউনিটটা আমরা বার করবো কিছুক্ষণ পরে। একটু হাইড্রোলিক গ্রেডিয়েন্ট নিয়ে কথা হোক। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কি ব্যাপারটা? হাইড্রোলিক মানে ডার্সি ল নিয়ে ডিসচার্জ ইকুয়াল টু ফর্মুলা দিয়েছে ডার্সি, যে ডিসচার্জ ইজ প্রপোর্শনাল টু আই ইন্টু এ, যেখানে আইকে আমরা বলছি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, আর এ নর্মালি বুঝতে পারছি এ মানে এরিয়া, আর কে যেটা পারমিয়াবিলিটি, এখন থেকে অভ্যাস করছে এটা হাইড্রোলিক কন্ডাক্টিভিটি বলার জন্য এই কথাটা, কে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। এবার আমরা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট নিয়ে কথা হবে। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ব্যাপারটা আমি যদি বলি তার আগে প্রথমে কথা বলি হেড মানে কি বুঝিস তোরা? যদি বলি যে আচ্ছা আমি ডিটেলেই বলছি, অত ভাবে লাভ নেই। আমরা যদি বার্নৌলিস ইকুয়েশনটা দেখি, ফ্লুইডে আমি আরো ডিটেলে বলবো, বার্নৌলিস ইকুয়েশন যদি দেখি কিরকম দেখি, যে পি ডিভাইডেড বাই মানে প্রেশার, বেসিক্যালি এটা যেটা হয় সেটা প্রেশার বলা হয়, প্রেশার ডিভাইডেড বাই ইউনিট ওয়েট, ঠিক আছে, প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g প্লাস জেড ইকুয়াল টু হয় কনস্ট্যান্ট। ওকে, এটা আমার ইকুয়েশন, এটা আমাদের বার্নৌলিসের ইকুয়েশন। তো এইখানে এগুলো সবকটা একটা হেডকে রিপ্রেজেন্ট করছে। এটা প্রেশার হেড, এটার নাম প্রেশার হেড, এটা ভেলোসিটি, এটা ডাটা হেড। এগুলো নিয়ে পরে কথা বলবো, এই ভেতরে ঢুকে লাভ নেই। জাস্ট আমাদের এখানে বুঝতে হবে কনসেপ্টটা, হেডের কনসেপ্টটা আমাকে বুঝতে হবে যে হেড কি। এগুলোকে এটাকে যেমন বলি আমাদের প্রেশার হেড, এটাকে আমরা বলি প্রেশার হেড। এটা নিয়ে এখন কথা বেসিক্যালি, এটাকে বলা হয় ভেলোসিটি হেড। আর এই জেড যেটা সেটা হয়ে যাচ্ছে আমাদের ডাটা হেড। কন্ডাক্টিভিটি, হ্যাঁ, এই আইটাকে আমরা বলবো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, আর এই কেটাকে আমরা বলবো হচ্ছে কি হাইড্রোলিক কন্ডাক্টিভিটি। ওকে, এখানে এবার হেড সম্বন্ধে আমরা বুঝেছি, হেড বস্তুটা কি না। ফর্মুলাটা জাস্ট মনে রাখিস যে আমি কি বললাম, যে পি বাই রো, এই জিনিসটা আমাদের ফাইন্ড আউট করবো। আচ্ছা, তো আমি একটা বললাম যে সাপোজ ধর একটা কোনো একটা জায়গায় এরকম একটা ওয়াটার আছে। এই ওয়াটারটা এইখানে যে হেড আছে, সেই হেড আছে আমাদের, চুপচাপ শোন, রেকর্ড হচ্ছে। এটা হচ্ছে কি আমাদের ধর একটা যে হাইটটা আছে, এই হাইটটা হচ্ছে আমাদের 10 মিটার, ঠিক আছে? এই হেডটা আমি বলছি, এখানকার হেডটা যেটা আছে সেটা 10 মিটার, আর এখানে হচ্ছে কি আমাদের 0। তাহলে এবার তোরা বল যে ওয়াটারটা কোথা থেকে কোথায় ফ্লো হবে। যদি বলি এটা আপস্ট্রিম আর এটা হচ্ছে আমাদের ডাউনস্ট্রিম, কোথা থেকে কোথায় যাবে জলটা?
কি মনে হয় দাদা? মানে এখানে 10 থেকে 0-তে আসবে, মানে দুটোকে আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিম যাবে, দিয়ে ওটাকে লেভেল করবে, তাই তো? তার মানে মানে বেসিক্যালি একটা হেডের একটা ডিফারেন্স হচ্ছে বলে আমাদের ওয়াটারটা ফ্লো হচ্ছে, দুটো হেডের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে। এখানে একটা 10 ছিল, এখানে একটা 0 ছিল, এদের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে বলেই জলটা ফ্লো হচ্ছে, ঠিক আছে? তো আমি হেড বলে জিনিসটা দেখি, আমি যদি বলি এখানে আমাদের হেড কত, হেড হচ্ছে গিয়ে 10 মিটার। এটার মানে কি? এটা মানেটা যদি ভেতরে ঢুকে দেখি আমরা, হেড মানে বেসিক্যালি হয় এনার্জি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে কি ওয়েট, এনার্জি ডিভাইডেড বাই ওয়েটকে আমরা বলবো হেড, ঠিক আছে? আমরা ইউনিটটা দেখবো। দেখ আমরা কি বললাম, হেডকে আমরা বলেছি কত, 10 মিটার বলেছি, তাই না? এটা কিন্তু একটা মিটারে এসছে, ভালো করে লক্ষ্য করবে, এটা কিন্তু একটা মিটারে এসছে, ডিস্টেন্স এসছে। তো আমরা যাই হোক না কেন আমাদের এখানে একটা ডিস্টেন্স পাবো, এনার্জি বাই ওয়েট, কারণ যদি ডিস্টেন্স পাই দেন ওকে, কোনো ব্যাপার না। তাহলে এই যে এনার্জি, এই এনার্জিটাকে আমরা এখন কি বলছি, যেহেতু এটা প্রেশারের একটা ডিফারেন্স হচ্ছে বলে আমরা বলছি যে এইটাই, এই যে এনার্জিটা, এই এনার্জিটা হলো একটা প্রেশার এনার্জি। তাহলে প্রেশার এনার্জি তুই কীভাবে লিখবি, প্রেশার এনার্জি আচ্ছা এবার আমাকে এবার কথা বল, একটা কথা বল যে প্রেশার 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 আমরা কী করে পেতে পারি, মানে প্রেশারের ইউনিটটা কি? পাস্কেল আছে, নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা তো আমাদের সবাই জানা আছে যে একটা প্রেশার স্ট্রেস হলো নিউটন পার মিলিমিটার স্কোয়ার, মানে বেসিক্যালি ফোর্স পার এরিয়া, তাই তো? প্রেশার মানে হচ্ছে ফোর্স পার এরিয়া। তো এখানে আমি কি করে আনবো, এখানে এই প্রেশারটাকে আমরা কি করে ক্রিয়েট করবো, প্রেশার এনার্জিটাকে কি করে ক্রিয়েট করবো? আগে প্রথমে আমাকে প্রেশারটা বার করতে হবে, এই হ্যাঁ প্রেশারটা বার করতে হবে, দেন আমি আসবো। আমাদের কাছে যেটা হাতে আছে সেটা হচ্ছে কি রো, ভালো করে শুনবি কথা বলো, ইম্পর্টেন্ট, রো। এবার রো এর ইউনিট কি, রো এর ইউনিট কি, রো এর ইউনিট হচ্ছে গিয়ে সাপোজ যদি বলি যে কিলো নিউটন আর মিটার কিউব, আমরা জানি না যে বিভিন্ন ডেন্সিটি, বেসিক্যালি রো মানে তো ডেন্সিটি না, মাস বাই ভলিউম, যে কিলো নিউটন মাস, বেসিক্যালি এটা হচ্ছে কি আমাদের ওয়েট ডেন্সিটি, তার মানে উপরে হবে ওয়েট, নিচে হবে ভলিউম। জানি তো আমরা রো মানে কি জানি, ওয়েট বাই ভলিউম, ডাব্লিউ বাই ভি, পড়েছি তো আমরা আগে চ্যাপ্টার, ঠিক আছে? তো সেটাই বলছি যে আমাদের এখানে রো ধর একটা আছে, এবার রো এর সাথে এই মিটার কিউবের সাথে এইভাবে জিনিস সবসময় ইউনিট ভেঙে ভেঙে পড়ে, এর সাথে আমি কত গুণ করলে আমি এখান থেকে প্রেশার পাবো, নিশ্চয়ই একটা মিটার গুণ করতে হবে না, একটা যদি মিটার গুণ করি এই 3টা কেটে গিয়ে আমাদের 2 হয়ে যাবে, তাহলে কিলো নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে ও একটা প্রেশার ক্রিয়েট করবে, তার মানে এখানে একটা এইচ গুণ হবে, তাই তো? রো ইন্টু এইচ, বোঝা যাচ্ছে? এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আমাদের, এখন আমাদের হয়ে গেল এই মিটারটা কেটে হয়ে গেল মিটার স্কোয়ার, ভালো করে শুনবি কথাগুলো মন দিয়ে, এটা হয়ে গেল আমাদের প্রেশার। এইবার আমাকে কী বার করতে বলেছি, আমাদের এনার্জি, এনার্জি মানে বেসিক্যালি কী হয় বলতো, এনার্জির ফর্মেশনটা কী বলতো, আগে এনার্জির ফর্মেশন চাই। এনার্জি মানে যেটা হয়, এনার্জি মানে যেটা হয় ফোর্স ইন্টু ডিস্টেন্স, ভালো করে এগুলো নোট করে রাখি, এই ছোটোবেলার জিনিসগুলো জানি না বলে আমাদের খুব প্রবলেম। এনার্জি মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স, ওকে? এনার্জি মানে কি, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তার মানে আমাদের এমন একটা টার্গেট করতে হবে যে এইখান থেকে তো আমি একটা প্রেশার পেলাম, ঠিক আছে চল, এই প্রেশার থেকে আমাকে কি করতে হবে, ফোর্স বার করতে হবে, তাহলে প্রেশারের সাথে কত গুণ করলে আমরা ফোর্স পাবো, বোঝা গেল কোথা থেকে ঢুকছে জিনিসটা? প্রেশারের সাথে যদি আমি একটা এরিয়া গুণ করে দিই, মানে মিটার স্কোয়ার একটা গুণ করে দিই, তাহলে এটাকে কেটে একটা ফোর্স তো থাকছে কিলো নিউটন, ক্লিয়ার হচ্ছে? তার মানে এখানে একটা আমাকে কোনো একটা এরিয়া গুণ করতে হবে, তাই না? এরিয়া গুণ, তাহলে এই যে এখন যে এই জিনিসটা তৈরি হলো, এই জিনিসটা কি, এই জিনিসটা এখন হয়ে গেল আমাদের ফোর্স, তাহলে এখনও ওর সাথে আমাকে কিন্তু একটা ডিস্টেন্স গুণ করতে হবে, একটা আমাদের ডিস্টেন্স গুণ করতে হবে। এই এরিয়াটা কোন এরিয়াটা বলতো, এই এরিয়াটা হচ্ছে যে, এই এরিয়াটা হচ্ছে কি, এই এরিয়াটা মানে এর যে ক্রস সেকশন এরিয়াটা বেসিক্যালি, ঠিক আছে? এর সাথে আমি যদি একটা এই সাইডের আরেকটা বাহু যদি গুণ করে দিই, এই যে এই ব্যাপারটা যদি আমি 3Dতে যদি ব্যাপারটা ভাবি একটু আমরা, তাহলে এই সাইডের একটা এই পাশ একটা আছে, তাই না? এই সাইডটা যদি আমি বলি দিই, যদি এই সাইডটা আমাদের আছে ধর সাপোজ বি, তার মানে এরিয়ার সাথে আরও একটা কিছু বি গুণ হবে, দিয়ে একে একটা তৈরি করবে ভলিউম, তাই না? এরিয়া ইন্টু যদি একটা বি গুণ হয়, বা এরিয়ার সাথে যদি আরেকটা কোনো অ্যাক্সিস মাল্টিপ্লাই হয়, তাহলে একটা ভলিউম তৈরি করবে, তার মানে এটাকে আমরা এখন লিখতে পারি যে রো এইচ ইন্টু ভি, তাই না? এটা হয়ে যাচ্ছে আমাদের প্রেশার এনার্জি। তাহলে কি বললাম,
হ্যাঁ হ্যাঁ, গামা গামা রো বুঝে না, গামা গামা রো না, সরি রো মানে তো ওটা অন্য, রো মানে এটা রো, এটা রো গুলিছে। হুম, প্রেশারের ফর্মুলা, প্রেশারের ফর্মুলা, হ্যাঁ প্রেশারের ফর্মুলা। হ্যাঁ, তো এটা হচ্ছে কি আমাদের বেসিক্যালি কি গামা, তাই তো, গামা ডাব্লু গামা। আচ্ছা, তো এই এই কনভার্সনটা বোঝা গেল। যদি কারোর কোনো প্রবলেম থাকে আমাকে এখনই বলে নিতে হবে, এখনই ক্লিয়ার করে নিতে হবে। কারণ এই জিনিসগুলো হাতে করা এখন থেকে বাড়িতে অভ্যাস কর, এই জিনিসগুলো খুব বেনিফিট দেবে তোদের, ঠিক আছে। কি হলো ব্যাপারটা, আমি আরেকবার যদি আমি সাম আপ করি, তাহলে কি বললাম যে আমাদের প্রথমে বার করতে হবে আমাকে হেড, এটা আমার মেন লক্ষ্য, এটা আমার মেন লক্ষ্য, হেড আমাকে বার করতে হবে। হেড মানে কি, হেড মানে হচ্ছে এনার্জি পার ওয়েট, ঠিক আছে। হেড মানে কি, এইটা ভালো করে নোট করে রাখ, হেড মানে হচ্ছে কি এনার্জি পার ওয়েট, এটা আমার মেন ইম্পর্টেন্ট জায়গা। মার্ক দাদা আমি বলিনি তারপরে একটা মার্ক করে রাখ, আমি বলি তারপরে হয়ে যাচ্ছি। হ্যাঁ, এই হেড হচ্ছে কি এনার্জি পার ওয়েট, প্রথম কথা তাহলে এটা আমাদের মেন, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো তার মধ্যে এই যে এনার্জিটা আছে, এই যেহেতু এটা একটা প্রেশার ডিফারেন্স হচ্ছে, তাহলে এই যে এনার্জিটা হচ্ছে, এই এনার্জিটাই আমাদের এই প্রেশার এনার্জি, এই এনার্জিটাকে ভাঙছে একটা এনার্জি। এবার এনার্জি মানে কি, এনার্জি মানে হয় ফোর্স ইন্টু ডিস্টেন্স। খুব ইম্পর্টেন্ট কিছু কনভার্সন দেখানো হয়েছে না, ফোর্স ইন্টু ডিস্টেন্স। এবার প্রথমে আমাদের কাছে কি আছে, প্রথমে আমাদের কাছে রো আছে, ওকে। রো এর ইউনিট হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউব। আমি যদি আরেকবার কনভার্সনটা দেখাই, কোনো অসুবিধা নেই। কিলো নিউটন পার মিটার কিউব, আমরা জানি রো এর ইউনিট হচ্ছে গিয়ে ওয়েট বাই ভলিউম। তার সাথে যদি আমি একটা ডিস্টেন্স মাল্টিপ্লাইড করি, তার সাথে আমি যদি একটা ডিস্টেন্স মানে এইচ মাল্টিপ্লাইড করি, মানে হাইটটা যদি মাল্টিপ্লাইড করি, তাহলে কি হবে, হাইটটা যদি মাল্টিপ্লাইড করি তাহলে আমাদের এখান থেকে মিটার স্কোয়ার হয়ে যাবে, তাই না, এটা মিটার স্কোয়ার। তাহলে এই কিলো নিউটন পার মিটার স্কোয়ার, এটা মানে কি হয়ে গেল, এটা মানে হয়ে গেল প্রেশার। তাহলে এই প্রেশার যখন চলে এলো, তার মানে তার সাথে কোনো একটা এরিয়া দিয়ে যদি আমি একটা গুণ করি, তাহলে এই মিটার স্কোয়ার কেটে একটা কিলো নিউটন ফেলে রাখবে। সেই কিলো নিউটনটা হচ্ছে আমাদের ফোর্স, যেটা এনার্জির মধ্যে চলে এলো অলরেডি ফোর্স। তার সাথে একটা ডিস্টেন্স মাল্টিপ্লাইড করতে হবে। এবার ডিস্টেন্স যখন এই একটা বি যখন মাল্টিপ্লাইড করবি, তখন এ ইন্টু বি মিলে একটা ভলিউম ক্রিয়েট করছে, বুঝতে যাচ্ছে। তাহলে আমাদের এই যে প্রেশার এনার্জিটা যেটা হলো, সেটা হয়ে গেল রো এইচ ভি। এখন আমাদের শেষ হয়নি, দাঁড়া জাস্ট একটু কোশ্চেনটা একটু হোল্ড করে আমি বলছি। তাহলে এনার্জিটা আমাদের কি হয়ে গেল, এনার্জিটা হয়ে গেল আমাদের গামা এইচ ইন্টু ভি। আর এই যে এই ভি যেহেতু ভলিউম, তাহলে আমি পেটটা একটু কেটে দিই, ঠিক আছে, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, নাহলে ভেলোসিটি ভাববি পরে। এই যে পেট কাটাটা হচ্ছে কি আমাদের কি ভলিউমকে রিপ্রেজেন্ট করছে। আর একটা নিচে রয়েছে কি আমাদের ওয়েট মানে কি বেসিক্যালি, ওয়েট কি, ওয়েট মানে এরকম লেখা যায় যে রো ইন্টু ডাব্লু বাই ভি, রো আবার বলছি গামা ইন্টু ডাব্লু বাই ভি। এখান থেকে আমরা ডাব্লু যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে গামা ইন্টু ভি। তো এই যে এখানে যে ওয়েটটা আছে, এই ওয়েটের জায়গায় আমি বসাতে পারি গামা ইন্টু ভি। এবার দেখ, এখানে ভলিউম কাটলো, এখানে রো কাটলো, এই গামা কাটলো, কি পড়ে থাকলো, একটা এইচ পড়ে থাকলো, একটা মিটার পড়ে থাকলো। তাহলে হলো হেড হলো একটা মিটার হলো, হেড এই যে আমি বলছি যে 10 মিটারটা এলো, একটা ডিস্টেন্স এলো। দেখ, এই জায়গাটা যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারিস। আইভেল কত হবে, দুটোর মধ্যে 10/40, তাই তো। হেড ডিফারেন্স কত, 10 - 0, তাই না, বেসিক জিনিস তো। 10 - 0 ডিভাইড বাই লেন্থ ট্রাভেল আমাদের 40 হয়েছে, তার মানে 1/4 মানে 0.25, তাই না, 0.25। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, ওকে। হাইড্রোলিক গ্রেডিয়েন্টের ইউনিট নিয়ে বুঝতে পারছিস, হেড মানে একটা মিটার, লেন্থ তো একটা মিটার কেটে যাবে, হাইড্রোলিক গ্রেডিয়েন্টের কোনো ইউনিট নেই। আচ্ছা, এবার যদি আমি কথা বলছি যে না, আচ্ছা এটা আমাদের জিরো হয়নি, এবার তোরা আমাকে একটু বল, এটা আমাদের জিরো হয়নি, সাপোজ এই একটা ডিফারেন্স হয়েছে, তবে জিরো হয়নি, এই একটা কিছু হাইটে আছে, মানে ডাউনস্ট্রিমেও একটা জলের একটা পরিমাণ আছে, জিরো হয়ে যায়নি। সাপোজ ধরলাম এখানে যে হেডটা আছে, হেডটাতে 3, তাহলে সেই ক্ষেত্রে আইটা কি হবে বল, 7/4, 10 - 3 ডিভাইড বাই 4 মানে 7/40, 7/40 মানে আমি বলছি বেসিক্যালি, মানে এরকম তো হয় না, মানে এক সেকেন্ড জাস্ট
ফোন আসছে। ওকে ওকে, না না আমি এরকম বলছিলাম না যে সাপোজ 10 মিটারটা না, 10 মিটারটা মানে আমি বলিনি যে এখনো পুরোটা পাস হয়ে যায়নি। আমি বলছি এটা এখন আছে 5 মিটার, এটা এখন 3 মিটার, মানে পুরোটা হয়নি আর কি। এখানে 3 মিটার, এখানে 5 মিটার আছে, এখানে 3 মিটার আছে, তাহলে কত হবে 5 - 3 মানে হয়ে যাচ্ছে আমাদের 2/40 বেসিক্যালি, তাই না? 1/20, 1/20 মানে কত হচ্ছে, মানে 0.05, মানে বেসিক্যালি হাইড্রোলিক গ্রেডিয়েন্ট ব্যাপারটা বোঝা গেল। হাইড্রোলিক গ্রেডিয়েন্ট মানে হলো কি, যে কতটা হেড ডিফারেন্স হলো ডিভাইডেড বাই লেন্থ ট্রাভেল। ওকে, আর আমরা তো বলেছি যে হাইড্রোলিক কন্ডাক্টিভিটি মানে পারমিয়াবিলিটি, মানে বেসিক্যালি এই পারমিয়াবিলিটি মানে হচ্ছে কি এমন একটা ব্যাপার যে পার্টিকেলের পোরের ওপর ডিপেন্ড করে। যত পোর মানে দুটো পার্টিকেলের মধ্যে ফাঁকা জায়গা যত বাড়বে, আমার একটু চা দিও না, যদি পোরটা যদি আমাদের বাড়তে থাকে তাহলে কি হবে, আমাদের পারমিয়াবিলিটি বেশি হবে। এটা তো আমরা বুঝিয়েছি প্রথমে। তো আমরা একটু দেখি যে কে এর ইউনিটটা কি হয়। কে এর ইউনিটটা কি হবে, তাহলে কে এর ইউনিটটা যেটা হবে, আমরা তো জানি না, আমরা কে এর ইউনিটটা ফাইন্ড আউটই করে নিতে পারবো, কিউ ডিভাইডেড বাই আই ইন্টু এ, তাই না? তাহলে আমাকে এটা বল যে কিউ ইউনিট কি, ডিসচার্জের ইউনিট কি, শুনিয়ে কার কি চিহ্ন। মানে বেসিক্যালি হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, তাই না? আচ্ছা সরি, কিউটা যেটা আমাদের হচ্ছে কি, কিউটা যেটা বললাম সেটা হচ্ছে কি মিটার কিউব পার সেকেন্ড। তার মানে আমরা বলতে পারি যে এল কিউব ডিভাইডেড বাই টি মাইনাস 1, বলতে পারি না? আচ্ছা, আর নিচে রয়েছে আইয়ের টুকু ইউনিট নেই, এর আমাদের ইউনিট আছে সেটা হচ্ছে কি এল স্কোয়ার। আর এখান থেকে যেটা কাটাকুটি করে বার হচ্ছে দেখ এল ডিভাইডেড বাই টি মাইনাস 1, বেসিক্যালি হচ্ছে কি মিটার পার সেকেন্ড। মানে দেখ একটা বেসিক্যালি ভেলোসিটি, আমি বলছিলাম না যে কে হলো একটা ভেলোসিটি, পারমিয়াবিলিটি একটা যে ভেলোসিটি, সেটা আমরা এখান থেকে একটা রিপ্রেজেন্ট করতে পারি, বুঝা যাচ্ছে? তো ওয়ান টাইপ অফ ভেলোসিটি, ভেলোসিটি এটা আসতে পারে কখন, যে মুখস্থ করার দরকার নেই, আমি বলবো একদম মুখস্থ করতে না, তোদের এইটা একটা মনে রাখ, সেখান থেকে তোরা ডিরাইভ করে বার করে নিতে পারবি, প্র্যাকটিসটা দরকার তাই জন্য। আচ্ছা, এই যে লেন ট্রাভেল করবে, এই লেন ট্রাভেলটা কখনো স্ট্রেট নাও হতে পারে, কখনো কার্ভি পথে যেতে পারে, বোঝা যাচ্ছে কথাটা কি বলছে? সাপোজ যদি আমি বলি যে আমি পড়াবো, আমি নেক্সট দিন আমি এটা পড়াবো যে ওই হাইড্রোলিক স্ট্রাকচার ড্যামের ওই যে ওখানে পাইপিং টাইপিং একটা পার্ট আছে, এই পার্টটা আমি পড়াবো এখন না, আজকে ফুল টাইম নষ্ট করবো না, আজকে মেন টপিক। এখানে আমাদের এরকম ওয়াটার থাকে, এই আপ স্ট্রিম যদি বলি, এটা হচ্ছে টেল ওয়াটার, ডাউন স্ট্রিমে থাকে। তো এখান থেকে কী করে, এখান থেকে জলটা এইভাবে পাস করে আর কি, ঠিক আছে? এইভাবে এদিকে যায়, কী করে যাবে না, এইভাবে ওয়াটার পাস করে। তো এই এখানে হয় আপ স্ট্রিম, এটা ডাউন স্ট্রিম, এইখানে প্রতি জায়গায় হেড লস করতে করতে যায় আর কি। এটা তখন ওর যে লেন্থ অফ ট্রাভেল, এইটা হয়ে যায় ওর লেন্থ অফ ট্রাভেল, ঠিক আছে? তো আমি সেটাই এই ছবিটা আঁকলাম, কারণ যে লেন্থ অফ ট্রাভেলটা কখনো স্ট্রেট হয় না, ছবি আঁকলাম যে কার্ভি ভিত্তেও হতে পারে আর কি, ঠিক আছে? কার্ভিতেও হতে পারে। হেড লস মানে হেডটা লস করছে আর কি, সে তার আবার ডেফিনেশন কি। সাপোজ এখানে একটা 10 মিটার ছিল, এখানে একটা আমাদের 3 মিটার হয়েছে, তো এখানে আমাদের কত হেড লস হয়েছে, আমাদের 7 হেড লস হয়েছে। এইটুখানি লেন্থ যেতে ওর 7 মানে 7 ইউনিট প্রেশারও লস করেছে, তাই না? বা হেড লস করেছে আর কি, মানে এতটা ডিস্টেন্স যেতে ওর 7 ইউনিট নষ্ট করেছে আর কি, এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, এটা তো হয়ে গেল ইউনিট হেড লস আলাদা। ইউনিট হেড লস মানে কি, মানে হেড লস বলছি যে 1 ইউনিট কে অবধি বলছিস, আমি বলছি এখানে এটা আমি এখনই বলবো আর কি। দেখ এবার তোরা পারমিয়াবিলিটিকে আরো কিরকমভাবে বলতে পারিস, যদি আমি বলি যে দেখ, আচ্ছা একটু মাইকটা মিউট করতে হবে, ইউনিট এরিয়া
যদি এভাবে বলি যে আচ্ছা আমাদের তো ফর্মুলাটা লেখা আছে কে ইকুয়াল টু কি হলো কিউ আই ডিভাইডেড বাই এ, আমরা এখানে বলতে পারি যে ইউনিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যদি আমি বলি যে ইউনিট একটা হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আছে আর একটা ইউনিট এরিয়া আছে, তাহলে যা ডিসচার্জ দেবে, তাহলে যা ডিসচার্জটা মানে কিউটা যে থাকবে সেটা আমাকে পারমিয়াবিলিটি রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? এভাবে তো আমরা বলতে পারি, বোঝা যাচ্ছে? যে ইউনিক হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যদি হয় মানে আইটা যদি 1 হয়ে যায়, আই এর ভ্যালুটা 1 মানে কি, মানে ব্যাপারটা এরকম হয়েছে, সাপোজ এখানে আমাদের সাপোজ বলছি 10 মিটার ছিল, এখানে আমাদের 0 হয়ে গেছে, আর এখানে আমাদের ডিস্টেন্সটা ছিল 10 মিটার। তো ব্যাপারটা বুঝতেই পারছি যে এখানে আই মানে কি হবে, আই মানে হেড ডিফারেন্স হয়েছে 10 আর ওর ডিস্টেন্স ট্রাভেল করেছে 10, তার মানে কেটে হয়ে যাচ্ছে 1। এটাকে আমরা বেসিক্যালি বলছি যে ইউনিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, মানে 1 হয়ে যাচ্ছে আই এর ভ্যালুটা, বোঝা যাচ্ছে কথাটা কি? আচ্ছা, সেই ইউনিট হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যদি আসে কখনো, এবং এখন যদি একটা ইউনিট একটা এরিয়া আসে, তাহলে আমরা যে ডিসচার্জের যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা বলতে পারি কে। এটা একরকম রিপ্রেজেন্টেশন। আবার এরকমও বলতে পারি যে কে মানে আমরা কি পেলাম, ভেলোসিটি পেলাম, ভেলোসিটি। আর যদি আই করি, এভাবে বলতে পারি ভেলোসিটি বাই আই যদি করি, তাহলে আমি বলতে পারি এখানে যে ইউনিট হাইড্রোলিক গ্রেডিয়েন্টে বা ইউনিট আই মানে হাইড্রোলিক গ্রেডিয়েন্ট, বুঝতেই পারছিস, ইউনিট আই যদি থাকে তাহলে যে ভেলোসিটি আমাকে যে দেবে সেই ভেলোসিটিটাই হয়ে যাচ্ছে আমাদের হাইড্রোলিক কন্ডাক্টিভিটি অথবা পারমিয়াবিলিটি। ওকে, আচ্ছা, ডার্সিস লর কিছু অ্যাজাম্পশন আছে, সেই অ্যাজাম্পশনটা বলে দিই। আচ্ছা, এত পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে করতে পারিস। আচ্ছা, নোট করে রাখ, এখান থেকে কোশ্চেন করলে করতে পারি যে ডার্সি ল ভ্যালিড, মানে এই লটা ভ্যালিড হচ্ছে কখন, ভ্যালিড ফর ল্যামিনার ফ্লো যখন ফ্লুইড পাবো তখন ক্লিয়ার করবো, এখন বলে লাভ নেই। ল্যামিনার ফ্লো যেখানে আমাদের রেনল্ড নাম্বারের ভ্যালুটা রেনল্ড নাম্বারের ভ্যালু যখন আমাদের লেস দ্যান 1 হয় তখন ডার্সি লটা ভ্যালিড করে, ঠিক আছে? যখন মানে হচ্ছে রেনল্ড নাম্বার, লিখে রাখ, রেনল্ডস নাম্বার বেসিক্যালি এটা সয়েলের কথা হচ্ছে। এখন বলবি যে না 3000 হয় দাদা, 2000 হয়, সেটা পাইপ, সেটা না, এটা বেসিক্যালি সয়েল নিয়ে কথা হচ্ছে। তো সয়েলে যদি একটা ওয়াটার ফ্লো করে, সয়েলের মধ্যে দিয়ে যদি ওয়াটার ফ্লো করে, তার ক্ষেত্রে বলা হচ্ছে সেখানে একটা ল্যামিনার ফ্লোর কথা বলা হচ্ছে, সেখানে রেনল্ড নাম্বারের ভ্যালু 1 থেকে কম হয়, তাহলে আমাদের ডার্সি লটা ভ্যালিড হয়। ওকে, বোঝা গেল? আচ্ছা, ইন কেস অফ যদি বলি যে ইন কেস অফ গ্র্যাভেল, এটা তো সয়েলের জন্য বললাম, ইন কেস অফ গ্র্যাভেলের ক্ষেত্রে, ইন কেস অফ গ্র্যাভেলের জন্য কি হয়, এই রেনল্ড নাম্বারের ভ্যালুটা গ্রেটার 1 হয়ে যায়, তার মানে এই জায়গায় কিন্তু আমাদের ডার্সি লটা অ্যাপ্লাই হয় না গ্র্যাভেলে। ঠিক, ডার্সি ল নট ভ্যালিড, কারণ ডার্সি ল আমাদের ভ্যালিড করে কোথায়, এখানে আমাদের ভ্যালিড করে। ডার্সি ল ভ্যালিড হয় কোথায়, যখন আমাদের রেনল্ড নাম্বার ভ্যালিড, আর এটা বেসিক্যালি নট ভ্যালিড আর গ্র্যাভেল। এখন না এখন বুঝতে হবে না, পরে ফ্লুইডে বোঝাও, জাস্ট মনে রাখ, তাহলে পাইপ ফ্লোতে তখন বোঝাবো। অনেক কিছু হিস্ট্রি আছে ভাই, আর আমি ওরমভাবে বোঝাতে পারি, ঠিক আছে? ও হিস্ট্রি নিয়ে এসে বোঝাবো, তখন ভালো লাগবে শুনতে। তো মনে রাখ যে একটা রেনল্ড নাম্বার বলে একটা টার্ম আছে, ঠিক আছে? ল্যামিনার ফ্লো, আর হয়ে গেল। এটা ল্যামিনার ফ্লো কখন হবে, যখন মানে ল্যামিনার ফ্লোতে আমাদের ডার্সি লটা হবে প্রথম কথা, এবং রেনল্ড নাম্বার যখন লেস দ্যান 1 হবে তখন আমরা এটা ভ্যালিডি ধরবো, যদি গ্রেটার 1 হয় তাহলে আমরা নট ভ্যালিড ধরবো। আচ্ছা, নেক্সট একটা টেবিল আছে, একটু নোট করে রাখ, সয়েল টাইপ আর হাইড্রোলিক কন্ডাক্টিভিটি যদি বলি, গ্র্যাভেলের ক্ষেত্রে কী হবে, এর ভ্যালুটা আমি যদি বলি, যেহেতু এটা ভেলোসিটি সেন্টিমিটার পার সেকেন্ড বললাম, তো গ্র্যাভেল হচ্ছে কি গ্রেটার দেন 1, বুঝতেই পারছিস যে একটা গ্র্যাভেলের মধ্যে দিয়ে একটা পোর সাইজটা বড় থাকে বলে পারমিয়াবিলিটি একটা বিরাট একটা ভ্যালু দেবে, মানে খুব স্পিডেই যাবে আর কি। মানে ফাঁকা রাস্তা পেয়েছিস, তুই যদি যাস তো একদম পুরো এক্সিলারেটার 100-তে মুড়ে দিবি না, তো সেরকম ব্যাপার। রাস্তা পেয়েছে গ্র্যাভেলের মধ্যে দিয়ে পেরিয়ে যাচ্ছে আর কি। সেকেন্ড, স্যান্ড, আমি লিখে নি সবটা,
ক্লে। আচ্ছা, এখানে যে ভ্যালুটা থাকে 1 2 টু টু দি পাওয়ার -3, আস্তে আস্তে কমছে ব্যাপারটা, টু টু দি পাওয়ার -3 তে চলে গেছে, 10 টু দি পাওয়ার -3 টু 10 টু দি পাওয়ার -6, আর এটা যেটা হয় 10 টু দি পাওয়ার -6 এর থেকেও ছোট। এই হচ্ছে টেবিল, আসতে পারে, কাজে লাগিয়ে নিবি কখনো যদি আসো এখান থেকে, ঠিক আছে। এবার খুব ইম্পর্টেন্ট জায়গা, খুবই ইম্পর্টেন্ট জায়গা, পার্কুলেশনের এবার কনসেপ্ট আসলে হয়ে গেল তত বন্ধু কমপ্লিট। পার্মিয়াবিলিটি আজকে শেষ করার চেষ্টা করবো, নেক্সট দিন আমরা এফেক্টিভ স্ট্রেস ধরবো, খুব ছোটো চ্যাপ্টার পার্মিয়াবিলিটি, চাপ নেই। সুপারফিশিয়াল ভেলোসিটি, সুপারফিশিয়াল ভেলোসিটি যেটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করব। এখানে কিন্তু অনেক কনসেপ্ট আছে, ভালো করে শুনতে হবে কথাগুলো। সাপোজ আমি একটা সয়েল মাস আঁকলাম, এটা হচ্ছে একটা সয়েল মাস, তাই তো? এর মধ্যে এগুলো হচ্ছে কি আমাদের কি, এইগুলো হচ্ছে কি সয়েলের পার্টিকেল, সলিড পার্টিকেল। ঠিক আছে, তো বলতে পারি যে এর টোটাল যে এরিয়াটা আছে, টোটাল এরিয়া এ বললাম। আচ্ছা, আর এর মধ্যে যে পোর আছে না, এর মধ্যে যে পোর ফাঁকা জায়গা যেগুলো আছে সেটাকে আমরা বললাম, বা যদি বলিস যে পোর এরিয়া, এটা হয়ে যাচ্ছে এভি, নাম দিলাম এভি, মানে এ বলছে যে এরিয়া ভয়েড, আর কিরকম টাইপের নাম দিলাম, এটা ভয়েড, এভি মানে ভয়েড, ওকে। আচ্ছা, দুটো ভেলোসিটি নিয়ে কথা হয় বেসিক্যালি এখানে, একটা হচ্ছে কি সুপারফিশিয়াল ভেলোসিটি, যেটাকে আমরা ভি দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর একটা যেটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি, যেটা বলবো অ্যাকচুয়াল ভেলোসিটি, যেটাকে আমরা ভি এস দিয়ে রিপ্রেজেন্ট করছি। কেন এস দিয়ে রিপ্রেজেন্ট করছি পরে বুঝতে পারছি, তাহলে বলতে পারছি যে দাদা সুপারফিশিয়াল ভেলোসিটিটাকে ভিএস বললেন না কেন, অ্যাকচুয়ালটাকে ভিএস বললেন না কেন, বলে আমি বলছি। আচ্ছা, তো সুপারফিশিয়াল ভেলোসিটি যেটাকে আমরা ভি বলছি, আর অ্যাকচুয়াল ভেলোসিটি ভিএস বলছি। এবার বলতে পারি যে দাদা ভিএস তুমি সুপারফিশিয়াল কেন বলবে না, বলবো না, কারণটা আমি বলছি। আগে একটুখানি বুঝে নে যে সুপারফিশিয়াল যে ভেলোসিটিটা হয় সেটা কার রেসপেক্টে হয়, এটা হয় আমাদের টোটাল এরিয়ার রেসপেক্টে হয়, টোটাল এরিয়ার রেসপেক্টে হয়, তার মানে এর রেসপেক্টে হয়। আর এই যে অ্যাকচুয়াল ভেলোসিটি যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে পোরের এরিয়ার রেসপেক্টে হয়, পোরের এরিয়ার রেসপেক্টে হয়, ওকে। আচ্ছা, যদি হয়, এবার যদি আমি আমাদের জানি যে কন্টিনিউটি ইকুয়েশন আমরা শিখেছি ফ্লুইডে, এই জন্য বলি যে সম ফ্লুইড আর এই সয়েল কেন কানেক্টিভিটি আছে, মানে খুব ইম্পর্টেন্ট আর কি, তিনটেকেই পড়ে নাও। আচ্ছা, কন্টিনিউয়াস ইকুয়েশন আমরা জানি যে কি, জানি যে a1 v1 ইকুয়াল টু a2 v2, জানাই তো এটা ইকুয়াল টু এরকম করে করে হয়। তো আমরা যদি এইটাকে যদি আমরা এর মধ্যে নিয়ে আসি তাহলে কি বলতে পারি যে সুপারফিশিয়াল ভেলোসিটি যেহেতু টোটাল এরিয়ার উপর কাজ করে, তাহলে আমরা বলতে পারি যে এ ইন্টু ভি, মানে এ হচ্ছে টোটাল এরিয়া, ভি হচ্ছে কি আমাদের সুপারফিশিয়াল ভেলোসিটি, ইজ ইকুয়াল টু তোর হচ্ছে কি অ্যাকচুয়াল ভেলোসিটি, আগে পোর্টটা লিখি, এরিয়া অফ ভয়েড, আর হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি। আচ্ছা, বোঝা গেল? তার মানে এখান থেকে একটা জিনিস বুঝতে পারবি যে কী করে সমান হচ্ছে ব্যাপারটা এরকমভাবে হচ্ছে যে সাপোজ যদি বলছি যে আমাদের ধর টোটাল এরিয়া বাড়ছে, আমাকে তো সমান করতে হবে দুটোকে, টোটাল এরিয়া বাড়ছে, তার মানে নিশ্চয়ই আমাদের কিন্তু এখানে আমাদের ভেলোসিটিটা কমছে, ঠিক আছে, ভেলোসিটিটা কমছে। আর এখানে ঠিক উল্টো হচ্ছে, এখানে নয় আমাদের এভি কমছে, যে কোনো একটা ব্যালেন্স করবে, আর নয় ভিএস আমাদের বাড়ছে, এইভাবে একটা ব্যালেন্স করে আর কি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা কী পেতে পারি, এখান থেকে আমরা যেটা পেতে পারি
ভিএস ইকুয়াল টু কী হবে, এ, এই যে এ এখানে ছিল আর নিচে এভিটা নিয়ে চলে এলাম, আর একটা ভি এখানে পড়ে থাকলো, হয়ে গেল। এবার যদি আমি এখানে এই সয়েল মাসটা, আমরা যেহেতু টু ডি ফিগার রেখেছি, এবার ধর এখানে একটা ইউনিট, একটা উইথ আছে আমাদের, এই একটা উইথ রাখলাম, একটা বক্স কোড যখন কিউবে প্যাটার্নে নিয়ে চলে এলাম, তখন এর একটা ইউনিট, একটা উইথ আছে, এটাকে আমি বললাম যে ইউনিট উইথ আছে, ইউনিট ওয়েট না উইথ, ইউনিট উইথ আছে। আচ্ছা, তাহলে যদি বলি যে সাপোজ একটা কথা বলি, যদি এরিয়াকে একটা যদি ইউনিট উইথ দিয়ে মাল্টিপ্লাইড করি তাহলে কি দেবে, কি হবে তাহলে ব্যাপারটা? ভলিউম হবে, ন্যাচারালি টোটাল ভলিউম হবে, যেহেতু এটা টোটাল এরিয়া নিয়ে কথা হচ্ছে, তো এটা টোটাল ভলিউম হবে। ভলিউমকে ভিটা কেটে দিলাম, নাহলে ভেলোসিটি ভাববি। আর যদি আমি এভিটাকে যদি আমি একটা, যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাইড করি, মানে ইউনিট উইথ দিয়ে মাল্টিপ্লাইড করি, তাহলে এটা যেটা দেবে সেটা হচ্ছে ভলিউম অফ ভয়েড দেবে, তাই না? যেহেতু এটা ভলিউম অফ ভয়েড ছিল, এরিয়া অফ ভয়েড ছিল, তার সাথে 1 যদি মাল্টিপ্লাইড করি তাহলে ভলিউম অফ ভয়েড পাবি। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে করতে পারি না, এটা লিখে কেটে দিচ্ছি, কারণ যদি ভেলোসিটি আসে তখন সমস্যার ব্যাপার, তখন দুটোর মধ্যে বোঝা যাবে না যে ভেলোসিটি কোনটা। আচ্ছা স্যার, এটা তো ভেলোসিটি না? হ্যাঁ, এটা তো ভেলোসিটি। এই দেখ, এখানে আমাদের দুটো টার্ম নিয়ে কথা হচ্ছে না, এখানে একটা ভেলোসিটি রয়েছে, এখানে ভি লিখলাম, তারপরে যখন এখানে আমি যখন ভলিউমটা ভি দিয়ে আবার বলবো না, তখন তোদের অসুবিধা হবে, তাই জন্য পেটটা কেটে দিলাম। পেটটা কেটে দেওয়া মানে ভলিউম বলছি, পেট কেটে দেওয়া মানে ভলিউম, ঠিক আছে? নাহলে পরে ভাবি যে দাদা এরিয়া ইনটু একটা ইউনিট গুণ করে কি করে আমার ভেলোসিটি লেখালো, সব কথা তো মনে থাকে না দেখো, তাই জন্য বলে রাখলাম যে পেটটা কেটে দিলাম। আচ্ছা, তাহলে আমাকে বল যে আমি এখানে ওপর নিচে 1 দিয়ে মাল্টিপ্লাইড করতে পারি, ওপরে একটা 1 নিচে একটা 1, তাহলে এ ইন্টু 1 আর এ ভি ইন্টু 1, তাহলে এ যে পার্টটা দেবে, এই পার্টটা কি করবে, A1 A ইন্টু 1 মানে আমাদের দেবে টোটাল ভলিউম ডিভাইডেড বাই হচ্ছে কি ভলিউম অফ ভয়েড। এবার আমাকে বল যে টোটাল ভলিউম বাই ভলিউম অফ ভয়েড কার ইসে, মানে পোরসিটিটা রেসিপ্রোকাল হয়ে গেছে, তার মানে আমাকে পোরসিটি বানাতে হবে, তাই তো? অসুবিধা নেই কোনো, পোরসিটি আমাকে বানিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমি এই জায়গাটা লিখছি, হ্যাঁ, ভিএস ইকুয়ালটা আমাদের কি এলো, রেসিপ্রোকাল এসে গেলো, তাই তো? এটা এসে গেলো ভলিউম। দেখ, এখানে ভি ভেলোসিটি, আবার এখানে ভলিউম, গুলিয়ে যায় মাথাটা, তাই জন্য পেটটা কেটে দিই। আমি রেসিপ্রোকাল করে নিচ্ছি না, ভেলোসিটিটা উপরে রাখলাম আর এটা রাখলাম, সরি, ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই, এবার এটাকে আমি বলতে পারি পোরসিটি। জাস্ট এইটাকে নিচে নিয়ে চলে এলাম, বোঝা যাচ্ছে না? তাহলে এটাকে আমি বলতে পারি এই হচ্ছে একটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। ভালো করে নোট করে রাখ, ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, বোঝা যাচ্ছে? আমি ফর্মুলাটা মনে রাখতে পারিস, ডেরিভেশন মনে রাখতে পারিস, আমি ডেরিভেশন করে দেখালাম, সুবিধা হবে, ঠিক আছে? যদি কোনো মনে না থাকে তখন ডেরিভেশন করে কন্টিনিউটি ইকুয়েশন থেকে এইভাবে করে জিনিসটা বের করতে পারবো, ঠিক আছে? ডেরিভেশন করতে গেলে জিনিসটা গল্পের মতো মনে থাকে, ফর্মুলা ডাইরেক্ট করতে গেলে রোবট লাগে। ভিএস ইকুয়াল টু আমাদের কি, যে অ্যাকচুয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে পোরসিটি, তাই না? এই যে এবার বুঝতে পারবি। এবার আমাকে এটা বল যে তোদের কি মনে হয় যে ভিএস বড় হবে, মানে ভিএস অ্যাকচুয়াল ভেলোসিটি বড় হবে না সুপারফিশিয়াল ভেলোসিটি বড় হবে, কি মনে হয় তোদের? আচ্ছা, যা তুই বলেছিস, ঠিক আছে, আর বাকিটা দেখ, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। এই যে সুপারফিশিয়াল ভেলোসিটি অ্যাকচুয়াল বড় হবে, আমি বলছি কেন বড় হবে বলছি। এটাকে একটু লক্ষ্য করি, যে সুপারফিশিয়াল ভেলোসিটিটা যেটা আছে না, সেটা হচ্ছে কি টোটাল এরিয়ার মধ্যে দিয়ে ও পাস করছে, আর এই যে ভিএসটা যে আছে, ভিএসটা আমি যেটা বলছি অ্যাকচুয়াল ভেলোসিটি,
বলছি 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 আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি যেটা আছে, অ্যাকচুয়াল ভেলোসিটি পোর এরিয়ার মধ্যে দিয়ে পাস হয়, মানে পোরের মধ্যে দিয়ে পাস হয়, এইভাবে পাস হয়ে বেরিয়ে যায়। এইভাবে পাস হয়ে বেরিয়ে যেতে সুবিধা না এই যে সুপারফিশিয়াল যে ভেলোসিটি যে বলছি না টোটাল এরিয়া, এই টোটাল এরিয়া মানেটা কি বলতো? এই টোটাল এরিয়া মানে হচ্ছে গিয়ে মানে কি বলবো, যে সাপোজ আমি যদি বলি যে একটা সলিড একটা পার্টিকেল আছে, সলিড একদম টাইট পার্টিকেল আছে ওর, মানে সাপোজ যদি একটা কথা বলি যে ধর আমাদের কংক্রিটের মধ্যে দিয়ে আমরা একটা জল ঢাললাম, তো তাই তো এবার এবার টাইম লাগবে পাস হতে টাইম লাগবে, তো দেখবি যে পাস হবে কিছুটা হলেও ও কিন্তু সোক করবে, তাই না? ব্যাপারটা বোঝা যাচ্ছে আমি কি বলছি? পোরের মধ্যে দিয়ে আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি পাস করছে, তাই জন্য আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এবার যখন টোটাল এরিয়ায় ও যখন পাস করতে যাবে না, তখন কিন্তু ওর টাইমটা বেশি লাগবে। না না, ডিপেন্ড করছে, ডিপেন্ড করছে কারণ এই দেখ এই একটা পোরের মধ্যে দিয়ে অটোমেটিক একটা রাস্তা তৈরি করে ফেলতে পারবে, ঠিক আছে? এক সেকেন্ড জাস্ট এক সেকেন্ড, হ্যাঁ। মনে হচ্ছে না, খুব চিন্তা হচ্ছে না, বুঝতে পারছি না, মানে দুটো মানুষ যাবে পড়াচ্ছে সব খবরে চলে আসে, ঠিক আছে, আমি পড়াচ্ছি মা, আমি পজ করেছি। সরি একটু ইন্টারাপ্ট জন্য রিজন করছে, সরি। আচ্ছা আমরা কোথায় ছিলাম? সুপারফিশিয়াল ভেলোসিটি যেটা বলছিলাম যে কি বলছিলাম যে একটা মানে সাপোজ যদি বলছি যে একটা পোর, মানে একটা তো বললাম যে একটা সলিডের মধ্যে দিয়ে পাস করছে না, সলিডের মধ্যে দিয়েও কিন্তু একটা গ্যাপ থাকে, মানে এই যে সলিড যেগুলো দেখছিস না, এই যে সলিড, তো এই সলিড দিয়ে আমি পুরোটা ভরে দিতাম না, সলিড যদি পুরোটা ভরে দিতাম তাহলে সেখান থেকে তো একটা কিছু পাস করা টাফ হয়ে যেত, তাই না? বোঝা যাচ্ছে কথাটা কি বলছে? একটা সলিড স্ল্যাব আছে, সেই স্ল্যাবের মধ্যে দিয়ে একটা জল একটা পাস করতে কিন্তু টাইম লাগবে, তাই জন্যই বলছি যে ভিএসটা আমাদের কি হবে, অ্যাকচুয়াল ভেলোসিটি যেটা পোরের মধ্যে দিয়ে পাস করে চলে যাবে সেটা আমাদের বেশি হবে। আচ্ছা এটা তো বলে দিলেই হবে না, এটা আমাকে একটা ম্যাথামেটিক প্রুফ দেখাতে হবে। কিরকম হচ্ছে দেখ, অথবা সমান হতে পারে কিন্তু বেসিক্যালি কি হয়, কম হয়, মানে ভিএস বেশি হয়। আমাকে একটা বল যে পোরোসিটির একটা রেঞ্জ বল, পোরোসিটির রেঞ্জ কত হয়? 0 to 1, আমি ধরে নিচ্ছি যে 0 to 1 এর মাঝখানে 0.5 আছে, তাহলে কোনো একটা ভি কে যদি 0.5 দিয়ে ভাগ করিস তাহলে কি হবে ব্যাপারটা? এই যে এই একটা কথা বলছি, তুমি যাও পরে, এখন আমি পড়াচ্ছি কিন্তু, আমি কথা বলছি রাতে, তো তুমি পরে বলবো যে যা কথা বলার। হ্যাঁ একটু বাড়িতে প্রবলেম আছে একটু, যে কি যেন বলছিলাম, কথাটা কি যেন হচ্ছিল,
হ্যাঁ এটা আমি, তাহলে কি হবে, তাহলে ভিএসটা অটোমেটিক, ভিটা তো কমে যাচ্ছে না, আমি যদি এখানটা 0.5 দিয়ে ভাগ করে দিই তার মানে বেসিক্যালি কি হচ্ছে, এটা এটা কমে যাবে না, মানে কমে যাবে কি বেড়ে যাবে, সরি বেড়ে যাবে, 0.5 দিয়ে ভাগ করছিস কোনো কিছু, এটা বেড়ে যাবে না, তাহলে এখান থেকে ভিএসটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, ভিএসটা ইজ গ্রেটার ভি। বোঝা যাচ্ছে না কথা কি? সাপোজ যদি একটা 10কে 0.5 দিয়ে ভাগ কর আর একটা 2 দিয়ে ভাগ কর, কার ক্ষেত্রে বড় হবে? 2 দিয়ে ভাগ করলে 10কে আর 2 দিয়ে ভাগ করিস তাহলে হয় 5, আর 10কে 0.5 দিয়ে ভাগ করিস কত হয়? পয়েন্টের জন্য 20, তাই না? বেড়ে যায়, তার মানে ভিএসটা আমাদের বড় হয়ে যায়। বোঝা যাচ্ছে কীভাবে হলো? মানে আমরা এইভাবে বুঝলাম, মানে এমপিরিক্যালভাবে বুঝলাম, আর একটা আমরা অ্যানালিটিক্যালও একটা আইডিয়া নিলাম যে ভিএস ইজ গ্রেটার দেন ভি, মানে অ্যাকচুয়াল ভেলোসিটি বেশি হবে না সুপারফিশিয়াল থেকে। এই যে ভিএসটা, এই যে অ্যাকচুয়াল ভেলোসিটি, আমি যে বলছি যে ভিএস বারবার, এই যে অ্যাকচুয়াল ভেলোসিটি, এই ভেলোসিটিকে আমরা বলবো, কেন এস লেখা হয়েছে, এই ভেলোসিটিকে আমরা বলবো সিপেজ ভেলোসিটি। তোরা বেশি পরিচিত থাকবি অ্যাকচুয়াল ভেলোসিটিকে সিপেজ ভেলোসিটি বলবো। ওকে, লিখে রাখি জায়গাটা, সিপেজ ভেলোসিটি, সিপেজ হচ্ছে সিপেজ ভেলোসিটি। আর এই যে ভেলোসিটিটা দেখছি সুপারফিশিয়াল ভেলোসিটি, এই যে ভেলোসিটিটা, এটা বেসিক্যালি হচ্ছে কি পার্কুলেশন। বোঝা যাচ্ছে কথাটা কি বলছি? এটা বেসিক্যালি হয়ে যাচ্ছে আমাদের পার্কুলেশন। পার্কুলেশন, এবার বুঝতে পারবি যে একটা পার্কুলেশন হতে কতটা টাইম লাগে, তাই না? একটা পার্কুলেশন হতে অনেকটা টাইম লেগে যায়। এবার জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। আর এটা হয়ে যাচ্ছে আমাদের সিপেজ ভেলোসিটি, যেটা আমাদের অ্যাকচুয়াল ভেলোসিটি বলছি। আর এটা আমাদের পার্কুলেশন, এটা নোট করে রাখ, ইম্পর্টেন্ট জায়গা আছে। আচ্ছা, এত পর্যন্ত কারণ, মানে আমি যেটা বললাম যে কোন কোন ফ্যাক্টর পারমিয়াবিলিটিকে বাড়াবে কমাবে, এগুলোকে নিয়ে আমরা এখন আলোচনা করবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট যেটা টপিক সেটা হচ্ছে কি পার্টিকেল সাইজ। পার্টিকেল সাইজের ওপর কিরকমভাবে কি ডিপেন্ড করছে কি মনে হয়? পার্টিকেল সাইজ যত বাড়বে আমাদের কিন্তু পারমিয়াবিলিটি বাড়বে। কীভাবে বুঝবো আমরা? কে ঠিক আছে। এবার মানে বেসিক্যালি তোর অ্যাঙ্গুলার সাইজের উপর ডিপেন্ড করে। এবার যদি বলিস যে পাথর বড় হলো ঠিক আছে, কিন্তু অ্যাঙ্গুলার হয়ে গেল, এরকমভাবে রয়েছে, এরকমভাবে কেকের মতো রয়েছে, তাহলে তো হোয়াইটকে খেয়ে নেবে না, ঠিক আছে? শুধু তারও না, পার্টিকেল সাইজটা, হ্যাঁ পার্টিকেল সাইজ তো অবশ্যই, সাইজ মানে তোর বড় হচ্ছে, তার সাথে যদি আমাদের আচ্ছা আমাদের এখান থেকে দেখি ফর্মটা দেখি, কে ইকুয়াল টু আইডলি কন্ডাক্টিভিটি অফ পারমিয়াবিলিটি, কে ইকুয়াল টু সি ইন্টু D10 এর স্কোয়ার, ঠিক আছে? কে ইকুয়াল টু সি ইন্টু D10 স্কোয়ার। ওকে, এই D10টা হচ্ছে কি আমাদের সাইজ, বুঝতেই পারছি D10টা আমাদের হচ্ছে সাইজ, যেটাকে আমাদের mm দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। আর এখান থেকে এই যে সি এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, এই অঙ্ক এই কিন্তু এখান থেকে কোশ্চেন করেছে, ঠিক আছে? 0.8 থেকে, এম্পেরিক্যাল ফর্মুলা, এটা মনে রাখতে হবে, আমার কিছু করার নেই, এগুলো সবই এখন যা দেখবো বেসিক্যালি সব এম্পেরিক্যাল ফর্মুলা, মনে রাখতে হবে এগুলো সব ইম্পর্টেন্ট, কিন্তু যা সব সি এর ভ্যালুটা 0.8 থেকে 1.02 পর্যন্ত লাইজ করে। ওকে, তো বোঝা যাচ্ছে যে D10 মানে যত পার্টিকেল বাড়বে, এই তো দেখ না, এখান থেকে আমরা বুঝতে পারি যত পার্টিকেল সাইজ বাড়বে পারমিয়াবিলিটি কিন্তু আমাদের তত বাড়বে, এখান থেকে বোঝা যাচ্ছে না, এই একটা ব্যাপার। আচ্ছা, এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কথা তোরা ভুলে যাবি, যে আমরা যদি এখানে আমরা মানে এইভাবেই ফর্মুলাটা ক্রিয়েট করা হয়েছে, যে এখানে যদি আমরা বসাই, এখানে কিন্তু আমরা পুট ই করবো, D10 এর ভ্যালুটা যাই থাকুক না কেন, আমরা যদি এরকম সাইজের অঙ্ক আসে D10 এর ভ্যালুটা কিন্তু আমরা পুট করবো। আমরা অ্যান্সারে যেটা পাবো এটা কিন্তু পার সেকেন্ড পাবো না, এটা আমরা পাবো সেন্টিমিটার পার সেকেন্ড। ভালো করে মাথাটা ধ্যান দিয়ে দেখবি, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা এখানে বসাবো, কিন্তু আমরা যখন রেজাল্টটা পাবো সেটা সেন্টিমিটার পার সেকেন্ডে রেজাল্ট পাবো। এই জায়গাটা বলার জায়গা ছিল বলে বলে দিলাম।
কারণ পার্টিকেল সাইজ যত বাড়বে আমাদের কি তত বাড়বে, এটা আমাদের বোঝা গেল। ফার্স্ট আমাদের পার্টিকেল সাইজ। আচ্ছা, ফার্স্ট ফ্যাক্টর। সেকেন্ড আমাদের যে আছে সে হচ্ছে ভয়েড রেশিও। ভয়েড রেশিও বাড়লে কি হবে? পার্মিয়াবিলিটি বাড়বে না কমবে? বাড়বে। তো এই হচ্ছে রিলেশন, পার্মিয়াবিলিটির সাথে এই হচ্ছে রিলেশন। তো এখান থেকে যদি এটা যদি কনস্ট্যান্ট একটা সি আসে, একটা কিউ ডিভাইড বাই 1 + সি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে ভয়েড যদি বাড়ে তাহলে আমাদের পার্মিয়াবিলিটিও বাড়বে। এই একটা কথা লিখতে থাকে এখানে, কিন্তু পার্টিকেল সাইজ মানে D10 যত বাড়ছে তত কিন্তু আমাদের কেটাও বাড়ছে। এখানে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, মানে এখান থেকে এরকমই কোশ্চেন পড়ে যে পার্টিকেল সাইজ যত বাড়ছে তত আমাদের পার্মিয়াবিলিটি বাড়বে না কমবে, ভয়েড রেশিও যত বাড়ছে তত বাড়বে না কমবে। অঙ্ক খুব কম দেয় বেসিক্যালি, গেট যখন দিতে যাবি অঙ্ক ভরা থাকে। আচ্ছা ঠিক আছে, এইবার কথাটা হচ্ছে গিয়ে এই যে সি এর ভ্যালুটা আমি যে বলছি, আমি যদি বললাম C1 বা সি বলছি, চল এবার এই সি এর ভ্যালুটা যদি আমরা স্যান্ডের জন্য আসি, এখানে একটু বলার আছে নোট, আর একটু মানে যদি একটু ডিটেলে বলি তাহলেই বলছি আর কি। এরপরে যদি বলছি যে সি এর ভ্যালুটা C1 ডাজ নট চেঞ্জ ফর স্যান্ড, মানে স্যান্ডের ক্ষেত্রে খুব একটা চেঞ্জ হয় না, খুব একটা চেঞ্জ হয় না। এবার খুব একটা যদি চেঞ্জ না হয় তাহলে আমাকে একটা কথা বল, যে আমি বলতে পারি যে K1 ডিভাইড বাই K2 দুটোর আলাদা করে রেশিও বানাচ্ছি দুটো সয়েলের। তো দুটো স্যান্ডের মধ্যে দুটো স্যান্ড আছে, সেই দুটো স্যান্ডের মধ্যে আমরা দুটো ডিফারেন্ট গ্রেডে, তার মধ্যে দুটোর পারমিয়াবিলিটিও আলাদা, বোঝা যাচ্ছে? তো পারমিয়াবিলিটি দুটো আলাদা, মানে দুটো আলাদা টাইপের স্যান্ড, কিন্তু স্যান্ড তাদের মধ্যে এই যে C1 এর ভ্যালুটা আর এই যে C2 এর ভ্যালুটা, এই দুটো ভ্যালুটা কিন্তু বলেছি যেহেতু চেঞ্জ হয় না স্যান্ডের জন্য, তো আগে করি তারপরে বলছি। এখানে E1 ডিভাইডেড বাই 1 + E1 ইন্টু 1 + E2 ডিভাইডেড বাই E2 কি, আমি জাস্ট ডিভাইড করে একবারে ফ্রন্টটা লিখলাম, বোঝা যাচ্ছে না যে এটা ডিভাইডেড বাই এটা ছিল, জাস্ট এটা উল্টে গেল। আর এই যেটা থাকে এইটাকে আমি বলতে পারি যে 1, যেহেতু C1 ডিভাইডেড বাই C2 আমি বলতে পারি 1। কেন বলতে পারি 1? কারণ যেহেতু যে সিটা বেশি, মানে সিটা চেঞ্জ করে না, সিটা খুব একই থাকে, একই যদি ভ্যালু থাকে তাহলে অ্যাপ্রক্স একটা 1-এর মতো ভ্যালু দেয়, অ্যাপ্রক্স একটা 1-এর একটা ভ্যালু দেয়, তার জন্য এইটা থাকে না, এই পার্টটা থাকে না। তাহলে আমাদের কী হয়ে গেলো যে K1 বাই K2 এরকম কখন আসতে পারে অঙ্ক, ম্যাথামেটিক্স দিতে পারে, ইন্টু 1 + E2 ডিভাইডেড বাই EQ2। নোট করে রাখ, যখন কোনো কাজে লাগবে লাগিয়ে নিবি, ঠিক আছে? আচ্ছা, এটা তো হয়ে গেল স্যান্ডের জন্য। এখন কিন্তু ভয়েড রেশিও আন্ডারই আছে। এবার যদি বলি আমাদের গ্র্যাভেল আছে, যদি মানে গ্র্যাভেল না, মানে স্যান্ডের জন্য গ্র্যাভেল তো আমরা ধরিই না, কারণ গ্র্যাভেল পারমিয়াবিলিটি আন্ডারে আমরা ধরি না, কারণ ডার্কশিলাও তো দেখলাম যে কিসের জন্য ভ্যালিড নয়, তার জন্য গ্র্যাভেলের জন্য। এবার স্যান্ড হয়ে গেলে, এবার যদি বলি সিল্ট আর ক্লে, মানে এই কেসটা সিল্ট অ্যান্ড ক্লের ক্ষেত্রে কী হয় ব্যাপারটা, এখানে একটা লগ আসে, ওকে, log 10 K1 ডিভাইডেড বাই log 10 K2 ইকুয়াল টু E1 ডিভাইড বাই E2। দেখ, এটা মনে নাও রাখতে পারিস, ঠিক আছে? আমি বলবো না, আমি জোর দেবো না এগুলো মনে রাখতে। এবার 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 যদি জায়গায় আসে তখন কাজে লাগাবি, তখন এই ফর্মুলাগুলো লেগে যাবে, ঠিক আছে? মাঝ পর্যন্ত আসেনি সব, আমি জাস্ট লিখিয়ে রাখলাম, নোট যখন করছিস ভালো করে নোটটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাদের সেকেন্ড পয়েন্ট হয়ে গেল, মুছলাম, হয়ে গেছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এফেক্ট অফ পারমিয়েন্ট। এফেক্ট অফ পারমিয়েন্ট মানে ব্যাপারটা এরকম হলো, পারমিয়েন্ট কাকে বলবো,
মানে সাপোজ বলছি একটা ব্রিক আছে, এই ব্রিকের মধ্যে দিয়ে আমাদের কি হচ্ছে, ওয়াটার পাস করছে। তো ওয়াটারটা হচ্ছে হয়ে যাচ্ছে আমাদের পারমিয়েন্ট, ঠিক আছে, মানে যে পাস করবে আর কি, বেসিক্যালি যে পাস করবে সেই হয়ে যাচ্ছে পারমিয়েন্ট। তো এফেক্ট অফ পারমিয়েন্টের কী ব্যাপার আছে আমরা দেখি। এফেক্ট অফ পারমিয়েন্ট মানে বোঝা যাচ্ছে যে কি বললাম, যে পাস করবে আর কি, পাসিং অবজেক্ট লিখে রাখছে পারমিয়েন্টের, এখানে লিখে রাখ যে পাসিং অবজেক্ট, সেটা যদি জল হয় জল, কেরোসিন হয় কেরোসিন, পেট্রোল হয় পেট্রোল, যাই হোক পাসিং অবজেক্ট। আচ্ছা, তো এখানে কে একটা রিলেশন পাবো, কী পাবো রিলেশন, এটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, এটা মনে রাখতে হবে, ওগুলো মনে না রাখলেও এটা মনে রাখতে হবে। কে যেটা পাস করছে পারমিয়েন্ট ডিভাইডেড বাই ভিসকোসিটি অফ পারমিয়েন্ট, বোঝা গেল কি বললাম, বোঝা গেল? এই হচ্ছে কিন্তু ইম্পর্টেন্ট ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা শর্টে মনে রাখার জন্য এরকম মনে রাখ না, কে ইকুয়াল টু রো ডিভাইডেড বাই রো বলছি গামা ডিভাইডেড বাই মিউ, ঠিক আছে, কে ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই মিউ, এটাই মনে রাখ, তাহলেই হবে, ঠিক আছে। ইকুয়াল টু না, বেসিক্যালি এটা ইকুয়াল টু না, এখানে একটা প্রপোর্শন আছে, এখানে একটা প্রপোর্শন আছে, ঠিক আছে। তাহলে মানে তোদের যদি এখানে কোশ্চেন করে যে আচ্ছা যদি ডাইনামিক ভিসকোসিটি বাড়ে তাহলে তাহলে কি হবে, পারমিয়াবিলিটি কি হবে, কমবে। ইউনিটের যদি বাড়ে তাহলে বাড়বে, ঠিক আছে। এটা বুঝতে হবে এখান থেকে যে যেহেতু এটা একটা ব্যস্ত রিলেশন বা ইনভার্স রিলেশন, তো এটা বাড়লে ওটা কমে, ওটা কমলে এটা বাড়ে, এরকম ব্যাপার আছে, ঠিক আছে। এটা একটু নোট করে রাখ যে কে যদি বাড়ে তাহলে আমাদের মিউ কমবে, আর কে এর সাথে এর রিলেশন হচ্ছে কি বাড়লে বাড়বে। আচ্ছা, এটা ডাইনামিক ভিসকোসিটি, এটা ডাইনামিক ভিসকোসিটি, এটা মিউ না, এটা হচ্ছে কি রো, রো রো না, গামা 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 গামা, ভুলে যাবার গামা 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 মানে বেসিক্যালি ইউনিট ওয়েট, বেসিক্যালি এটা ইউনিট ওয়েট নিয়ে কথা হচ্ছে, ইউনিট ওয়েট ডাব্লিউ বাই ভি অথবা ওয়েট ডেন্সিটি। আর আমি যেটা বলছি সেটা মাস ডেন্সিটি, বারবার বলছি রো রো, ওটা হচ্ছে মাস ডেন্সিটি, আর এটা হচ্ছে কি ওয়েট ডেন্সিটি, মানে ওয়েট বাই ভলিউম, আর রো যেটা সেটা মাস বাই ভলিউম, যেহেতু ওয়েট ডেন্সিটি ইউনিট ওয়েট, ওয়েট বাই ভলিউম, ঠিক আছে। তো কে ইকুয়াল টু, এটা যদি ইকুয়াল করি তাহলে এখানে একটা কনস্ট্যান্ট আসবে যেটাকে নাম দিচ্ছি কে আই, এই কে আইটাকে আমরা বলবো ইন্ট্রেন্সিক পারমিয়াবিলিটি, ইন্ট্রেন্সিক পারমিয়াবিলিটি, ওকে, এই কে আইটাকে আমরা বলবো। তো এই যে ইন্টেন্সিক পারমিয়াবিলিটি আছে সে ডিপেন্ড করে তোর হচ্ছে কি পোরাসের ওপর, মানে কীরকম মিডিয়াম আছে তার উপর ডিপেন্ড করে, লিখে দে যে পোরাস মিডিয়ামের উপর ডিপেন্ড করে, পোরাস মিডিয়ামের উপর ডিপেন্ড করে, ওকে, কোনটা, এই কে আইটা। আচ্ছা, এবার যদি আমরা তো জানি কে এর ইউনিট জানি, আমাদের সবই, আমি যদি বলি যে কে আই এর ইউনিটটা কী হবে, তার কে আই এর ইউনিটটা কী হয় বলে তোদের মনে হয়, কে ইন্টু মিউ ডিভাইডেড বাই গামা, বারবার ভুলে যাই, যাই হোক, ইআই ইকুয়ালটা কী হচ্ছে, কে ইন্টু মিউ ডিভাইড বাই আমাদের গামা। আচ্ছা, তাহলে এখানে এখানে বলে আমাদের ইউনিটটা কী হবে, কে এর ইউনিট আমরা কী পেয়েছিলাম, পারমিয়াবিলিটি ইউনিট আমরা কী পেয়েছিলাম, মিটার পার সেকেন্ড বা ভেলোসিটি আমরা যদি দেখি এল টি মাইনাস ওয়ান, তাই না, এটাকে লিখতে পারি না, এল টি মাইনাস ওয়ান। ডাইনামিক ভিসকোসিটি মানে কি বলতো, ডাইনামিক ভিসকোসিটি হলো একটা ডাইনামিক রিলেটেড, মানে একটা ফোর্স রিলেটেড, তাই তো। আমাদের যখন দেখবো তখন এইভাবে আমরা পাবো যে টাও ইকুয়াল টু নিউটনিয়ান ল, নিউটন ভিসকোসিটি ল, সেই মিউ ইকুয়াল টু পাবো আমাদের ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, অথবা বলতে পারি ডেল ফাই বাই ডেল টি, যাই বলিস না কেন, দুটোই সেম, আমরা প্রুভ করে দেবো পরে, আজকের দিনে তো ফোন আসছে। এখান থেকে আমরা একটা মিউর একটা ইউনিট পাই,
এখন আমি দেখাবো না ওই ডেরিভেশন, এখন দেখি লাভ নেই। জাস্ট মনে রাখ যে মিউর একটা ইউনিট হয়, সেটা হচ্ছে কি নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার, মানে একটা ফোর্স থাকবে। ডাইনামিক ভিসকোসিটি মানে একটা ফোর্স থাকবে, কাইনেমেটিক যখন হয়ে যাবে ও ফোর্স থাকবে না, ঠিক আছে? আচ্ছা, তার মানে এর যা মাত্রাটা হবে সেটা হচ্ছে কীরকম হবে, এম এল ইন্টু টি মাইনাস তো হ্যাঁ এল স্কোয়ার হবে না, এল মাইনাস টু হবে, সরি। তাহলে একটু দেখি, নিউটন, নিউটন মানে হচ্ছে কি আমাদের ফোর্স ইন্টু নিউটন, তো নিউটন মানে ফোর্স, ফোর্স মানে হচ্ছে গিয়ে weight into displacement, right? তাহলে মানে এটা যেটা হচ্ছে আমাদের এরকম হবে, এম এল ওয়ান টি মাইনাস ওয়ান, আর আমাদের তোর ডেন্সিটি যেটা আছে সেটা হবে হচ্ছে গিয়ে, ডেন্সিটি যেটা আছে সেটা আমাদের হবে মানে উপরে মাসটা লিখবো, মানে বেসিক্যালি একটা ওই ওয়েট মানে এই যেটা নেবে সেটাই নেবে। আর আচ্ছা আচ্ছা এটা না ডিভাইডেড বাই এটা হচ্ছে আমাদের এল কিউব, যেহেতু এটা ভলিউম আছে। এখান থেকে আমরা যদি এটাকে কাটাকাটি করি, মিটারটাকে কেটে দিলাম, এল আছে এটা এল টু দি পাওয়ার 4 কত হচ্ছে এখান থেকে চেক করুন একটু, এটা 2, এটাকে কাটবে, এই খাবে, এমটা গেল এখানে, এলটা গেল, এই দুটো মিলিয়ে একে খেয়ে নিল, এই পড়ে থাকছে আর এই পড়ে থাকছে, ঠিক আছে? না না টি ইনভার্স না থাকবে, এটা এল কিউব আছে এখানে, আর এখানে একটা এল মাইনাস ওয়ান আছে, লিখতে পারি এটাকে এল কিউবটাকে উপরে তুলে দিলাম, এটাকে নিচে করে দিলাম, দিয়ে বেসিক্যালি একটা এল স্কোয়ার মানে একটা এরিয়াকে ডিফাইন করছে, মানে ধরো এই মিটার মিলিমিটার স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার এরকম একটা ডিফাইন করছে, মানে এরিয়া ডিফাইন করছে। বললাম না যে একটা পোরাস মিডিয়াম ডিফাইন করছে, কতটা মিডিয়াম মানে কতটা জুড়ে আছে সেই ব্যাপারটা ডিফাইন করছে। আমরা বুঝতে পারলাম ইউনিট দেখে আমরা বুঝতে পারলাম এরিয়া আছে, ঠিক আছে? ঠিক আছে, আর হচ্ছে কি এটা হয়ে গেল। তাহলে এখানে কি হলো, এখানে আমরা দেখতে পেলাম যেটা সেটা হচ্ছে কি এটা ইম্পর্টেন্ট, এই পার্টটা থেকে কোশ্চেন আসবে, এই জায়গাটা থেকে কোশ্চেন করবে না যদি ঢোকে, আর এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা নোট করবি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পার্টটা একটু দেখবি। আর এখান থেকে এর এরিয়াটা দেখে দেখবি যে মানে এটা দেখবি যে ইন্ট্রেন্সিভ পারমিয়াবিলিটি মানে কার ওপর ডিপেন্ড করে, একটা পোরাসের ওপর ডিপেন্ড করে, পোরাস মিডিয়ামের ওপর, আর একটা কি বোঝায়, এটা একটা এরিয়া বোঝায়। আমি জাস্ট ডেরিভেশনটা করলাম কি বোঝানোর জন্য, দেখানোর জন্য বললাম, কোনোদিনই আসেনি আজ পর্যন্ত, মানে সেন্সটা আসার জন্য বললাম যে এটা একটা কি, আমরা একটা ডাইমেনশন থেকে একটা আইডিয়া পাই যে জিনিসটা কি, একটা মানে এটা একটা এরিয়া। এরিয়ার আগেরটাই দেখছিলাম আমাদের পারমিয়াবিলিটি ইউনিট কি দেখছিলাম, আমরা ভেলোসিটি, ইন্টেন্সিভ পারমিয়াবিলিটি ইউনিট দেখছি একটা এরিয়া, মানে এই ডিপেন্ডই করছে যে একটা কোনো একটা এরিয়ার উপর একটা ডিপেন্ড করছে আর কি, ঠিক আছে? বুঝলি? আচ্ছা এটা তো হয়ে গেল, নেক্সট যেটা আছে শেপ অফ পার্টিকেল, মিউট করো মানে মিউট নেই, শেপ অফ পার্টিকেল। পার্টিকেল যেটা বলছি সেটা কি পারমিয়াবিলিটি, এই যে পারমিয়াবিলিটিটা আমরা আগে কি করছি সেটা দেখতে হবে, যে পারমিয়াবিলিটি কার কার উপর ডিপেন্ড করে, তাহলে সবার পিছনে কে থাকবে একটা, এর সাথে কি একটা রিলেশন আছে, এটাও খুব বিখ্যাত রিলেশন,
এই যে এই এসএন যেটা আছে, এসএনটাকে আমরা বলবো যে স্পেসিফিক সারফেস এরিয়া। স্পেসিফিক স্পেসিফিক সারফেস এরিয়া মানে কি হয়? মানে হয় এসএন মানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে সারফেস এরিয়া বলছি ডিভাইডেড বাই ভলিউম, এটা হয় এসএন। তাহলে এটুকুনি কথা বল যে সারফেস এরিয়া যত বাড়বে তত পারমিয়াবিলিটি কি কমবে না বাড়বে? প্রথম কথা কেন? স্পেসিফিক সারফেস এরিয়া যত বাড়বে, স্পেসিফিক সারফেস এরিয়া যত বাড়বে তত কি আমাদের পারমিয়াবিলিটি কমবে না বাড়বে? কমবে। আরে ইনভার্স রিলেশন না, তাই তো। এটা যদি আমি বাড়াই তাহলে তো কমবে তো। আচ্ছা বলছি কীভাবে কমবে। আচ্ছা, সারফেস এরিয়াটা এমন একটা ব্যাপার না, যদি এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে শেপ অফ দ্য পার্টিকেল, মানে পার্টিকেলের শেপের ওপর ডিপেন্ড করে যে সারফেস এরিয়া আমাদের বড় পাবো কি ছোট পাবো। যদি বলি গ্র্যাভেলটা এরকমভাবে থাকে না, তো এর কি হয়, এর আমার সারফেসটা পাওয়া যায় না, মানে খুব কম পাওয়া যায়। যত এই যে সারফেস এরিয়া যদি কথা বলি, সারফেস এরিয়া এই ডিপেন্ড করছে যে পার্টিকেলের সাইজের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? মানে ধরো আমি বলছি যে ছোটো 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 পার্টিকেল, তো সিমেন্টের সারফেস এরিয়া কিন্তু খুব বড় হবে। ডাস্ট অবস্থার কথা বলছি, যেহেতু ওর কি পার্টিকেলগুলো খুব ছোটো, তো একটা নিজে যদি আমি সমান করে দিই, তো নিজে ইটসেলফ একটা মানে খুব এরিয়া একটা তৈরি করে, একটা ডিফাইন্ড এরিয়া তৈরি করে, তাই না? ডিফাইন্ড একটা এরিয়া তৈরি করে। এবার যদি একটা স্যান্ডও ছড়িয়ে একটা ডিফাইন্ড একটা এরিয়া তৈরি করছে। সিমেন্ট হতো না, সিমেন্টের বেশি হবে স্পেসিফিক এরিয়া। গ্র্যাভেল বলি, গ্র্যাভেল এখানে একটা, তো তাদের মাঝে একটা বড় বড় গ্যাপ থেকে যায়, তাই জন্য কি করে একটা সারফেসের একটা এরিয়া তৈরি করতে পারে না, বুঝা যাচ্ছে? সিমেন্ট যদি বলি, সিমেন্টের পার্টিকেল সাইজ খুব ছোট, ওর ভয়েডের মধ্যেও ঢুকে বসে থাকে, তো কী করছে, ওর ক্ষেত্রে আমরা এরিয়াটা গেটটা পাচ্ছি। তো আমাদের কী হচ্ছে, যে সারফেস এরিয়াটা ডিপেন্ড করছে সাইজের ওপরে, মানে শেপের ওপরেও ডিপেন্ড করে। তো স্পেসিফিক এরিয়া যত বাড়বে আমাদের, এই স্পেসিফিক সারফেস এরিয়া যত বাড়বে আমাদের কিন্তু পারমিয়াবিলিটি তত আমাদের কমবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা আছে আমাদের সেটা হচ্ছে ডিগ্রি অফ স্যাচুরেশনের উপর ডিপেন্ড করে পারমিয়াবিলিটি কতটা হবে না হবে না। ডিগ্রি অফ স্যাচুরেশন, আগে তোদের মত শুনবো যে ফুললি স্যাচুরেট সয়েলে পারমিয়াবিলিটি বেশি হবে না পার্শিয়ালি স্যাচুরেট সয়েলে পারমিয়াবিলিটি বেশি হবে? ফুললিতে বেশি হবে। আচ্ছা, পার্শিয়ালে কেন কম হবে? কেন? হ্যাঁ, এয়ার পুরো ভরা। হ্যাঁ, এবার পার্শিয়ালির মধ্যে দিয়ে যখন পাস করবে তখন কি করবে না, তখন তার সাপোজ এয়ার একটা ভয়েড পেয়ে গেল, তো এয়ার ভয়েড কি করবে, ওর রাস্তায় একটা বাধা তৈরি হয়ে দাঁড়াবে, তো ওটাকে ফাটিয়ে তারপরে ও আসবে না। বোঝা যাচ্ছে আমি কি কথাটা বলছি? তো ফুললি স্যাচুরেটেড সয়েলে বেশি হয় পারমিয়াবিলিটি ভ্যালুটা কে মোর দেন partially saturated soil, ঠিক আছে? নাম্বার 6 যেটা, সেটা হচ্ছে কি আমি আগেই বলেছিলাম যে সয়েল ফেব্রিক যদি বলি বা সয়েল স্ট্রাকচার যদি বলি, যাই বলি না, ওই যে দুটো পার্ট আছে, ইয়ে বলেছিলাম যে প্রথমেই একদম শুরুতেই বলেছিলাম যে ফ্লকুলেটেড আর একটা ডিসপার্স। ফ্লকুলেটেডটা দেখতে কেন হয়, একটা স্ট্রাকচার টাইপের দেখতে হয়, তাই না? এরকম টাইপের দেখতে হয় ফ্লকুলেটেড, আর ডিসপার্সটা দেখতে হয় এরকম টাইপের। এবার তুই একটা বল যে সয়েলের স্ট্রাকচার যার
এরকম ডিসপার্সড যে সয়েলের স্ট্রাকচার, যার স্ট্রাকচার এরকম আর পপুলেটেড স্ট্রাকচার এরকম, কার মধ্যে দিয়ে পারমিয়াবিলিটি বেশি হবে বলে তোদের মনে হয়? কোথায় ভয়েডটা কোথায় বেশি আছে বলে তোদের মনে হয়? পপুলেটেড ভয়েডটা বেশি আছে, এখানে তো একটা ভয়েডের একটা বিরাট একটা ভয়েড করে রেখে দিয়েছে এখানে, তাই না? এখানে ভয়েড কোথায়? এখান থেকে খুব কম হবে ভয়েডটা। তাহলে পপুলেটেডের ক্ষেত্রে কী হচ্ছে, পারমিয়াবিলিটি কিন্তু বেশি হচ্ছে, মোর পারমিয়াবল দেন ডিসপার্স। পপুলেটেড মোর পারমিয়াবল দেন ডিসচার্জ, এই ডিসচার্জ বলছি, ডিসপার্সড দেন ডিসপার্স স্ট্রাকচার। তারপরে ইমপিউরিটি, এগুলোর উপর ডিপেন্ড করে, এখান থেকে কিন্তু কোশ্চেন করবে, ঠিক আছে? ভালো করে শুনে যেই বেইতে করে আর ইমপিউরিটি। ইমপিউরিটি মানে কি? ইমপিউরিটি মানে হতে পারে কোনো সয়েলের মধ্যে প্লাস্টিক রয়েছে, মিনারেল রয়েছে। তো সাপোজ একটা সয়েলের মধ্যে তো একটা প্লাস্টিক পড়ে রয়েছে, তো সেখানে যখন জল পাস হবে তখন ওখানে গিয়ে আটকে যাবে, তাই না? তার মানে ইমপিউরিটি যত থাকবে তত কী হবে, আমাদের পারমিয়াবিলিটি কমবে। ইমপিউরিটি যত আমাদের বাড়বে, যদি পারমিয়াবিলিটি কমছে কি, ইন প্রেজেন্স অফ ইমপিউরিটি। ইমপিউরিটি প্রেজেন্টে আমাদের কিন্তু কে এর ভ্যালুটা কিন্তু কমে। হয়ে গেল। আর কোনো ইমপিউরিটি আছে, ধর প্লাস্টিক আছে, মিনারেল ফিনারেল যা আছে, মিনারেল প্লাস্টিক, ইমপিউরিটি খাদ, আমরা বলি না যে সোনায় ইমপিউরিটি মেশানো আছে, কিছুটা ধর সয়েলের মধ্যে কোনো একটা অন্য একটা ধর প্লাস্টিক আর ঢুকে গেল, সয়েল আছে, জল যেতে যেতে এখানে বাধা পেয়ে গেল, ওকে কী করতে হবে, আবার পাথ চেঞ্জ করে এইভাবে আসতে হবে। তাই জন্য পারমিয়াবিলিটি কি একটা বাধা, মানে ভেলোসিটিটা কমে গেল না? পারমিয়াবিলিটি মানে ওয়ান টাইপ অফ ভেলোসিটি, আমরা দেখলাম তো। ঠিক আছে, মোটামুটি এই হচ্ছে গিয়ে গল্প। আর এবার যদি ফর্মুলাগুলোকে যদি আমি এক জায়গায় লিখি, তাহলে ফর্মুলাটা এরকম দেখতে হবে, নিচে লিখে দিই, কে ইকুয়াল টু 1/CS ইন্টু রো গামা ডাব্লিউ, যে লিখলাম না, যে গামা ডাব্লিউ ডিভাইড বাই মিউ ইন্টু E3 1 প্লাস ই। আমি যদি একসাথে লিখি তাহলে ফর্মুলাটা এরকম দেখতে হয়, আমি ওটাকে ভেঙে দেখালাম বেসিক্যালি। এই হচ্ছে ফর্মুলা, গোটা ফর্মুলাটা, এই গোটাটা ভেঙে ভেঙে ডিসক্রাইব করা হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকটা টপিক আছে, আরেকটা টপিক হলে মোটামুটি পারমিয়াবিলিটি শেষ। তারপরে আজকে দিনের মতো ক্লাসটা শেষ করে দেবো। নেক্সট দিন আমাদের যেটা ক্লাস হবে সেটা হচ্ছে গিয়ে এফেক্টিভ স্ট্রেস আর হাইড্রোলিক স্ট্রাকচারটা আমি শেষ করার চেষ্টা করবো, কারণ হাইড্রোলিক স্ট্রাকচারের ওই হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা তো বললাম, আরও কতগুলো গ্রেডিয়েন্ট আছে, এক্সিট গ্রেডিয়েন্ট আছে, ওখানে কিছু কিছু কেস হয়, মানে ওই জিনিসগুলো বুঝতে হবে ভালো করে। যদি প্রয়োজনে একটা ক্লাস যাবে, মানে ড্যামটা কী করে কাজ করে বেসিক্যালি, ওখানে একটা মানে ড্যামটা তোর কিন্তু মনে হয় কি, ড্যামটা কি মানে কি নিচে মানে ড্যামটা জাস্ট গিয়ে বসিয়ে দেওয়া হয়, বুঝতে পেরেছিস? তোর নিজের ওইটা বসে থাকে, ঠিক আছে? তো ওখানে দু তিনটে ফোর্স আছে, 2-3টে মোমেন্ট আছে, একটা রেজিস্টিং মোমেন্ট, একটা ওভারটার্নিং মোমেন্ট, ওই জিনিসটা সব জায়গায় আছে। হাইওয়েতে আমরা যখন পড়বো, ওভারটার্নিং মোমেন্ট আছে, রেজিস্টিং মোমেন্ট আছে, একটা গাড়ি ধর একটা কার্ডের মধ্যে দিয়ে ঘুরে যাচ্ছে, তো সেখানে একটা ওভারটার্নিং হয়ে যাওয়ার চান্স আছে, তো কাকে ওকে আটকাচ্ছে, একটা রেজিস্টিং মোমেন্ট ওকে আটকাচ্ছে, সেটা কী করে জেনারেট হয়, সেই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি ড্যামের আইডিয়াটা যখন পড়বো তখন থেকে আমাদের জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তাই জন্য ওটার উপর আমি একটা স্পেশাল একটা ক্লাস দিয়ে যাচ্ছি, হাইড্রোলিক স্ট্রাকচারের উপরে, এটা ইম্পর্টেন্ট। আর একটা পার্ট আছে, সেই পার্টটা তোর আরেকটা পার্ট যেটা আমি পড়াবো না, সেটা বই থেকে একটু দেখে নিবি। সেটা হচ্ছে কি, দুটো টেস্ট হয়, একটা ওই কনস্ট্যান্ট হেড একটা টেস্ট হয়, একটা ফলিং হেড টেস্ট হয়।
জাস্ট এটুকুনি শুনে রাখ যে কনস্ট্যান্ট হেডটা দুটো টেস্ট হয় পারমিয়াবিলিটির, টেস্টটা একটু পড়ে নিবি, ফর্মুলা আছে দুটো, জাস্ট এটুকুনি নোট করে রাখ যে দুটো টেস্টের মধ্যে। আচ্ছা এটা তো হয়ে গেছে ফ্যাক্টরিয়াল এনভায়রনমেন্টে কমপ্লিট, টপিক কমপ্লিট। কনস্ট্যান্ট হেড পারমিয়াবিলিটি একটা আছে, একটু বই থেকে দেখে নেবে। আর একটা আছে ফলিং হেড পারমিয়াবিলিটি। কনস্ট্যান্ট পারমিয়াবিলিটি ডিপেন্ড করে কোর্স গ্রেন সয়েলের জন্য, মানে কোর্স গ্রেন সয়েল হলে এই টেস্টটা করা হয়, আর এই টেস্টটা হয় ফাইন গ্রেন সয়েল। ওকে, আচ্ছা ছোট্ট একটা 2 মিনিটের ব্রেক নিচ্ছি। কটা বাজে এখন? 9:26। জাস্ট 2 মিনিটের ব্রেক করছি আমি, আজকে 10টায় ছেড়ে দেবো। ওকে, 2 মিনিট আমি একটু জল খাবো। 2 মিনিট, জাস্ট 4 মিনিট ব্রেক, মানে 9:30 শুরু হচ্ছে। ভার্টিক্যাল ফ্লো, ওকে। তো হরাইজন্টাল ফ্লো কীরকম হয় ব্যাপারটা দেখ। যদি এতক্ষণ আমরা পড়ছিলাম যে সয়েলের যে কোনো একটা লেয়ারের মধ্যে দিয়ে আমাদের কোনো পাস হচ্ছে আর কি, ঠিক আছে। এখানে যদি অনেক লেয়ার থাকে, যদি বলছি সাপোজ এরকম একটা লেয়ার আছে, এরকম একটা লেয়ার আছে, এরকম একটা লেয়ার আছে, এই লেয়ার আছে। এখানে হরাইজন্টাল ফ্লো বলতে কিরকম ফ্লো বলবো, তো মানে সয়েলের যে স্ট্র্যাটা আছে না, স্ট্র্যাটাম আছে যেগুলো, সেই স্ট্র্যাটামের সাথে কিন্তু প্যারালালি যাবে, স্ট্র্যাটামের সাথে প্যারালালি যে যাবে সেই যে তার যে ফ্লো, মানে তার যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটাকে আমরা কী বলবো, হরাইজন্টাল বলবো, মানে হরাইজন্টাল ফ্লো বলবো। হরাইজন্টাল ফ্লোটা ডিফাইন্ড এভাবে করা হয়। যদি সাপোজ যদি বলি যে না আচ্ছা তোদের কাছে বললো যে স্ট্র্যাটামগুলো এইভাবে রয়েছে, তাহলে তোদের দেখতে এটা ভার্টিক্যাল ফ্লো লাগবে, কিন্তু এটা ভার্টিক্যাল ফ্লো না। বোঝা যাচ্ছে কথাটা কী বলছি? এটা কিন্তু আমাদের স্ট্র্যাটার সাথে কিন্তু প্যারালালি রয়েছে, তো এটাকে আমরা বলবো হরাইজন্টাল ফ্লো। হরাইজন্টাল ফ্লোর বেসিক ডিফারেন্স হচ্ছে যে আমার যে স্ট্র্যাটা থাকে সেই স্ট্র্যাটার সাথে আমাদের প্যারালালি থাকে। বোঝা গেল? এবার যদি এরকম হয়, এটাকে আমি বলতে পারি হরাইজন্টাল ফ্লো, বলতে পারি তো? আর কি প্রবলেম হচ্ছে? আচ্ছা, Q1, Q2, Q3, এটা এই যে প্যারামিটারতে যে কোশ্চেনটা আছে, দা ফ্লো হবে কি করে? ফ্লোটা নিশ্চয়ই হবে। ফ্লোটা হতে গেলে আমাদের একটা কী হবে, একটা হেড একটা ডিফারেন্স থাকতে হবে, তাইলে ফ্লোটা হবে। এটা হচ্ছে প্রথম কথা, তাই না? একটা হেড ডিফারেন্স থাকতে হবে। বলছি এইভাবে একটা হেড, এইভাবে একটা ওয়াটার রয়েছে, যার হেডটা আছে এইচ, এইখানে একটা ওয়াটার আছে, সেই ওয়াটারটা এইখান থেকে এইখানে জিরোতে আসবে, ঠিক আছে। তো এই কী করবে, এইভাবে ফ্লোটা হয়ে আসবে আর কি, ঠিক আছে। এইভাবে ফ্লোটা হয়ে এইখান থেকে এই এইচটা এতটা ডিস্টেন্স মেনটেন করার পর আস্তে আস্তে হেড ড্রপ হতে হতে কী করবে, এখানে এসে জিরো হচ্ছে। বোঝা যাচ্ছে কথাটা কী বলছে? আচ্ছা, তাহলে এর লেন্থ, মানে তোর লেন্থ অফ ট্রাভেল যেটা, আমি সেটাকে নাম দিচ্ছি এল। লেন্থ অফ ট্রাভেল যেটা আমি যদি বলি, এটাকে সেটা নাম দিচ্ছি, এটা কন্টিনিউয়াস এটা কন্টিনিউয়াস, তো লেন্থটা তো বলা যায় না এভাবে, এটা তো একটা অনেক বড় একটা লেন্থ হবে, এটা এল হওয়া উচিত। এটা ডিফারেন্ট টাইপের মেটেরিয়াল, ডিফারেন্ট টাইপের যদি মেটেরিয়াল হয়, ধর সাপোজ তো বলছি একটা সিল্টের লেয়ার আছে, একটা স্যান্ডের লেয়ার আছে, একটা ক্লে লেয়ার আছে, তো এরকম করে যদি লেয়ার থাকে, তাহলে প্রত্যেক লেয়ারের পারমিয়াবিলিটি আলাদা হবে। এটা হবে K1, এটা হবে K2, এটা হবে K3, তাই তো? যদি হয় তাহলে এবার আমাকে এটা বল, এইচ মানে এখানে কি লেখা আছে? এইচ মানে কি বলতো? এইচ মানে কি তোদের কাছে কোশ্চেন? আগেই দেখিয়েছিলাম। না, হেড, হ্যাঁ রাইট, হেড বলবো। হেডের ডিফারেন্স কত? H-0 মানে এইচ। কি রে, আবার প্রবলেম হচ্ছে? আস্তে আচ্ছা এখন আছে, ঠিক আছে। হলে বলবি আমাকে, চিৎকার করে না দেয়। তো আমাদের একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা কি? ফর্মুলা আমাদের যেটা Q = K × I × A, এটা আমরা দেখেছি ডার্সিল ল থেকে, K × I × A। এবার একটা কথা বল যে
প্রত্যেক কটার এটা হচ্ছে টোটাল, ঠিক আছে। আমি যদি বলি যে কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3, ঠিক আছে, এটা এই ফর্মুলাটা এখানে কাজে লাগাবো, ঠিক আছে। কি বললাম যে এখানে Q1 Q2 Q3 মিলে আমাদের হচ্ছে কি টোটাল ডিসচার্জটা দিচ্ছে আর কি, কিউটা দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমাকে বল যে এই লেয়ারের কিউটা কি হবে, এই ফার্স্ট লেয়ারের কিউটা কি হবে, Q1টা যেটা হবে K1। এবার আমাকে একটা কথা বল যে এই যে আই মানে কি ছিল, আই মানে কি ছিল, হেড ডিফারেন্স ডিভাইডেড বাই কতটা লেন্থ ট্রাভেল করলো। তাহলে এখানে হেড ডিফারেন্স কত হবে, এইচ মাইনাস জিরো মানে এইচ আর কতটা লেন্থ গেছে এল। এইটা আমাদের সব লেয়ারের জন্য কিন্তু সেম, এটা বুঝতে হবে। এটা কিন্তু আমাদের এই কন্ডিশনে হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা এরকম, এই কন্ডিশনে আমাদের সব লেয়ারের জন্য কিন্তু সেম। কিউটার কথা বলছি, মানে কিউটা না, হাইড্রোলিক গ্রেডিয়েন্টের কথা বলছি, কারণ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আমরা দেখতেই পাচ্ছি যে কতটা হেড ডিফারেন্স আর কতটা লেন্থের ওপর ডিপেন্ড করে, এই কিন্তু সয়েলের অন্য প্যারামিটারের ওপর ডিপেন্ড করে না। ক্লে হোক, স্যান্ড হোক, ঘন্টা মতো কারোর উপরেই ডিপেন্ড করে না, ও ডিপেন্ড করে কতটা আমার হেড ছিল, কতটা হেড ডিফারেন্স হয়েছে এবং কতটা আমি লেন্থ গেছি, তার উপর ডিপেন্ড করে। এই যে সয়েল আছে, এই সয়েলের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে প্যাটার্নটা আছে, এই প্যাটার্নের ক্ষেত্রে আমাদের কিন্তু এই হাইড্রোলিক গ্রেডিয়েন্ট আমাদের সেম হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি যে এইখানে যে আইটা আসবে, আমি প্রত্যেকটা আলাদা করে লিখি, এখানে যে আইটা আসবে আইটাকে লিখতে পারি এইচ বাই এল, কারণ তো সমান, সবার জন্যই সেম। বোঝা যাচ্ছে কথাটা কি বলছি? এবারে এরিয়াটা কি করে বার করবো? এরিয়াটা খুব একটা ভালো টুইস্ট আছে, দেখ এটা ভালো করে বুঝবি। আমি কি করলাম, এটা তো একটা ইউনিট, একটা থিকনেস আছে, ধর এটার একটা ইউনিট একটা থিকনেস আছে এরকম করে, এই একটা থিকনেস মানে কোন এরিয়ায় ও পাস করছে, মানে বোঝা যাচ্ছে যে জলটা এইভাবে পাস করছে, এদিক থেকে পাস করছে, এইভাবে জলটা পাস করছে এইভাবে, তো ও কোন এরিয়াটা নেবে, এইভাবে যে সারফেস, এইভাবে যে এরিয়াটা হচ্ছে না, এইভাবে যে এরিয়াটা হচ্ছে, এই এরিয়াটাও বেসিক্যালি নেবে। এই যে এরিয়াটা তৈরি হলো, তাহলে এই এরিয়াটা তৈরি হতে গেলে আমাকে বল যে কি হবে এরিয়াটা, এই যে এরিয়াটা কি হওয়া উচিত, ফার্স্ট লেয়ারের এরিয়াটা কি হওয়া উচিত, মানে ফার্স্ট লেয়ারের এরিয়াটা বলতে এই এরিয়াটা কথা বলছি, কোন এরিয়াটা বলতে এই এরিয়াটা, এইটুকু জায়গাটা এরিয়াটা কত হবে, তোর একটা আছে H1, এই হাইটটা আছে আমাদের H1, তাই না? আর এটা আমি বলেছি এটা হচ্ছে ইউনিট উইথ, এখানে যে উইথটা আছে ইউনিট উইথ, ওকে। তাহলে এরিয়াটা কত হবে, মানে H1 ইন্টু 1, তাই না? এখানে যে এরিয়াটা হবে H1, বড় H1, মানে এরিয়াটা লিখলাম আমি এখানে পাশে লিখে দিচ্ছি, A1 ইকুয়াল টু হচ্ছে কি H1 ইন্টু 1, মানে এখানে 1টা হচ্ছে ইউনিট উইথ, 1 ইউনিট, সেই 1 ইউনিটটা H1 এর সাথে যদি গুণ হয় তার মানে এখানে একটা এরিয়া প্রোভাইড করে দেবো, তাই জন্য আমি এখানে লিখলাম H1। এবার বল Q2 কি হবে, Q2 হবে কি, এটা K1 ছিল, এটা হবে K2, H বাই এল তো সেম সবার ক্ষেত্রে, এটা হয়ে যাবে H2, এই যে H2 ইন্টু 1, তাই না, এই যে H2 ইন্টু 1। আর Q3 ক্ষেত্রে কি হবে, K3 H বাই এল ইন্টু যেটা হবে সেটা হবে H3, বোঝা গেল? এইবার আমাদের ওই যে ফর্মুলাটা যে লিখেছিলাম, যে কি ফর্মুলাটা লিখেছিলাম, যে কিউ ইকুয়াল টু Q1 প্লাস Q2 প্লাস Q3, এই ফর্মুলাটা জাস্ট আমি পুট করে দেবো এখানে কে, এখানে যে আই হবে সেই আইটা তো সবার জন্য সেম, এইচ বাই এল, আর এখানে যে এরিয়াটা হবে টোটাল এরিয়া মানে কি হবে এইচ ইন্টু 1, তাই না? তাই তো, এই যখন টোটাল এই কিউটা মানে কি, কিউটা মানে টোটাল, মানে এই তিন থেকে একসাথে কথা হচ্ছে, তাহলে এইটা আমি লিখতে পারি যে কিউর জায়গাটায় এইটা লিখতে পারি, এখানে যে এরিয়াটা হবে সেই এরিয়াটা কত হবে, পরের লাইন লিখছি এইচ ইন্টু 1, বড় এইচ ইন্টু 1 ইউনিট উইথ Q1, এটাকে লিখছি যে K1 H বাই এল H1 প্লাস K2 H বাই এল H2 প্লাস K3
H/L H3। তাহলে এখান থেকে কোন জিনিসটা কেটে বাদ হয়ে যাবে বলতো? H/1 মানে H হবে, ঠিক আছে? এখানে পাশে লিখে দিচ্ছি আমি, বোথ সাইড থেকে উঠে যাবে। বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে আমাদের H/1, বুঝতে পারবে আশা করি, ঠিক আছে? তাহলে এই HL গুলো আমি কমন নিয়ে বোথ সাইড থেকে কেটে দিতে পারি। তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে K ইন্টু H ইকুয়াল টু K1 ইন্টু H1 প্লাস K2 ইন্টু H2 প্লাস K3 ইন্টু H3। তাহলে এইচটা যদি এই সাইডে পাঠিয়ে দিই, আমি বেসিক্যালি বার করছি কি? পারমিয়াবিলিটি বার করছি, কে বার করছি। তাহলে কে দাঁড়িয়ে যাচ্ছে যেটা K1 H1 K2 H2 প্লাস K3 H3 ডিভাইডেড বাই H1 প্লাস H2 প্লাস H3। এই হচ্ছে আমাদের ফর্মুলা। মানে এই এইচটাকে যদি আমি এই পাশে পাঠাই, তাহলে এই এইচটা যদি এই পাশে, এইচ মানে কি? H1 H2 H3। তোরা এইভাবে ফর্মুলাটা দেখবি, এইভাবে ফর্মুলাটা তোদের বইতে লেখা আছে, জানি না ডেরিভেশন আছে কিনা। এই হচ্ছে ডেরিভেশন, অবশ্যই থাকবে। তাহলে এটাকে আমি কি বলতে পারি? এটা এই পারমিয়াবিলিটি একটা ইকুইভ্যালেন্ট পারমিয়াবিলিটি, তাই না? ইকুইভ্যালেন্ট হলো সবার সাথে হরাইজন্টাল ফ্লোতে। এটা কোথায় কাট করছি? হরাইজন্টাল ফ্লোতে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, বেসিক্যালি এটা হলো একটা, এটা যেটা হলো একটা, এটা কি হলো বলতো? এটা একটা সিম্পল মিন টাইপের, মানে বলি না যে সিম্পল একটা অ্যাভারেজ করছি, সেরকম টাইপের একটা সিম্পল মিন। আর বলতে পারি এটা একটা ওয়েটেড মিন, অথবা এটাকে বলবো এটা ওয়েটেড মিন। এই যে এই ফর্মেশনটা ওয়েটেড মিন। এবার তুই বলি দাদা হট করে তুমি সিম্পল মিন কেন বললে? সিম্পল মিন কেন বললাম? কারণ দেখ, যদি তোর আমি ধরে নিলাম যে H1টা যা হাইট আছে, H2 যা হাইট আছে, H3 সেম হাইট আছে, ঠিক আছে? তাহলে আমি বললাম যে এই তিনজনে যদি সেম হাইট থাকে, একটা 2 মিটার করে, তাহলে তুই দেখ ব্যাপারটা এবার একটু ভেবে দেখ। এটা যদি 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার 2 মিটার যদি কমন নিচ 2 হয়ে যাবে আগে, আর নিচে হয়ে যাবে 2 2 2 যোগ হয়ে যাবে মানে 6। 2 যদি তুই 6কে কাটিস, ভাগ করিস, তার মানে হবে 3। তার মানে উপরে কি হবে? K1 K2 K3 1/3 হয়ে যাবে। এবার 1/3 হয়ে যাবে মানে কি? দেখ K1 K2 K3 ডিভাইড বাই 1/3, মানে একটা সিম্পল মিন টাইপের একটা ব্যাপার হচ্ছে, তাই না? অথবা ওয়েটেড মিনের একটা ফরমেশন হচ্ছে, বুঝা গেল? প্রবলেম যদি কোথায় কি রেকর্ড হচ্ছে, কখন কি পজ করছি বুঝতে পারছি। ফ্লোটা কীভাবে হবে? ফ্লোটা এইভাবে হবে, তাই না? এবার এখানে কিন্তু একটু ডিফারেন্স আছে, ঠিক আছে? এখানে কিন্তু একটু ডিফারেন্স আছে। এবার বোঝার চেষ্টা কর যে আগে আমাদের কিন্তু কিউটা কিন্তু 3টে লেয়ারে আলাদা ছিল, তাই না? 3টে লেয়ারে কিন্তু আমাদের কিউটা আলাদা ছিল। এইবার এখানে তোকে যদি ফ্লো এই বরাবর হতে হয়, তাহলে নিশ্চয়ই এখানে একটা জল জমেছিল, এইভাবে একটা জল জমেছিল, জলটা এইভাবে এসছে, এইভাবে এসে কমিয়েছে আস্তে আস্তে। এইখানে হাইটটা ছিল H, মানে হেডটা ছিল H, আর এখানে এসে 0 হয়েছে। বোঝা যাচ্ছে কথাটা কি বলছি আমি? তাহলে এইখানে আগের ক্ষেত্রে যে আমি এইচটা আমি সবার জন্য সেম ধরেছিলাম, মানে হেডটা আমি সবার জন্য সেম। আগের ক্ষেত্রে কি ছিল? আমাদের হেডটা সেম ছিল, তাই না? আগের ক্ষেত্রে আমাদের হেডটা ছিল সেম। এই ক্ষেত্রে আমাদের হয়ে যাবে কিউটা, মানে ডিসচার্জটা হয়ে যাবে সেম। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। এখানে কিন্তু প্রতি কটা লেয়ারে কিন্তু আলাদা আলাদা H1 আসবে, প্রতি কটা লেয়ারে। কারণ এ যখন ডিফাইন করছে না, এবার বোঝা যাচ্ছে কি করে কেন H1টা আলাদা আলাদা আমি বললাম? কারণ দেখ, কারণ হাইড্রোলিক গ্রেডিয়েন্ট যখন তোরা বসাবি, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট কার উপর ডিপেন্ড করে? হাইড্রোলিক ডিপেন্ড করে আগেরটা কি হচ্ছিল, আগেরটা এইভাবে আমাদের ফ্লো হচ্ছিল, তাই না? এই ক্ষেত্রে কি এই জলটা এইভাবে ছিল, এইভাবে পাস হচ্ছিল। হাইটটা এই যদি এটা যদি H হয়, তাহলে কোনো ব্যাপার না, অসুবিধা হবে না। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু জলটা এইভাবে যখন ফ্লো হচ্ছে, তখন কিন্তু প্রতি কটা H কিন্তু ওখানে ডিফাইন করছে। মানে H1টা কিন্তু H2 H3 কিন্তু সেম নয়, এই ক্ষেত্রে সেম নয়। আগের ক্ষেত্রে কিন্তু আমাদের হাইড্রোলিক গ্রেডিয়েন্টটা সেম হচ্ছিল, কিন্তু এই ক্ষেত্রে আমাদের এবার কিউটা সেম। এইটাই হচ্ছে গিয়ে মেন ব্যাপার। বোঝা যাচ্ছে? না বোঝা গেলে আবার বল, 10 বার করে বলতে পারছি, কোনো অসুবিধা। K1 K2 K3 বুঝতে অসুবিধা হচ্ছে কি? কারোর বলতে হবে আমাকে, আমি বুঝতে পারছি না। তোদের দেখ বোঝা যাচ্ছে না?
এই তো এই লেন্থে ট্রাভেল করছে, তো এইখান থেকে জলটা নিচে আসছে, এইখান থেকে জলটা নিচে আসছে কোন লেন্থ, H1 প্লাস H2 প্লাস H3। বোঝা যাচ্ছে না? দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের H1। আর এরিয়া, এরিয়া মানে এরিয়াটা এখানে কি হবে, কিরকম এরিয়াটা ও তৈরি করে বলতো, এরিয়া কিন্তু এখানে সেম। দেখ এই যে জলটা যে পাস করবে এখানকার এরিয়াটা কিরকম হয়ে যাবে বলতো, এই এরিয়াটা হয়ে যাবে, তাই না? আমি যদি বাক্সটা বানাই তাহলে কোন এরিয়া বলতো, এই এরিয়াটা, কারণ জলটা এইখান থেকে পাস করছে, জলটা আমার এখন এই এরিয়া থেকে পাস করছে, এই এরিয়া থেকে জলটা পাস করে, তখন এই এরিয়াটাও একটা আছে, এই একটা এরিয়া আছে, বোঝা যাচ্ছে? এই একটা এরিয়া আছে, এই এরিয়া কিন্তু সবার সেম, তার মানে এখানে যে এটা লিখবো সেটা এই থাক, কোনো অসুবিধা কোনো কারণ নেই, কারণ এরিয়া তো সেম। আর একটা সেম কি হলো, এরিয়াটাও আমাদের সেম হলো। সেকেন্ড লেয়ারে কি হবে, কিউ ইকুয়াল টু কি হবে, K2 ইন্টু H2, কতটা হাইটও মানে কতটা হেড গেছে ডিভাইডেড বাই আমাদের কতটা লেন্থ ট্রাভেল করেছে, H2 ইন্টু যে এরিয়াটা আছে এরিয়া থাকবে। এই লেয়ারের জন্য কি হবে, K3 H3 ডিভাইডেড বাই H3 ইন্টু A। তাহলে এইখানে আমরা যেটা বসাতে পারি, যে ফর্মটা আমরা বসাবো সেই ফর্মটা হচ্ছে এরকম, হেডে বসাবো, কারণ আমাদের কিউটা যেহেতু সেম হয়ে যাচ্ছিল, আগের ক্ষেত্রে কি হচ্ছিল, আমাদের এইচটা সেম হয়ে যাচ্ছিল, মানে হেডগুলো সেম হয়ে যাচ্ছিল, তাই জন্য হেডটা নিয়ে আমরা কাজ করছিলাম না। এবার যেহেতু আমাদের কিউটা সেম, তাহলে এবার আমরা হেড নিয়ে কাজ করবো। আমরা বলতে পারি যে টোটাল হেড ইকুয়াল টু হবে H1 প্লাস H2 প্লাস H3, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে H1টা বের করে নিতে হবে। H1টা এখানে কি হবে, H1 ইকুয়াল টু যেটা হবে সেটা QH1 ডিভাইডেড বাই K1 ইন্টু A, সবার ক্ষেত্রে তাই হবে। H2 যদি হয় তাহলে QH2 K2 ইন্টু A, H3 এটা হবে Q ইন্টু H3 K3 ইন্টু A। এবার এখানে পুট করে দেন, আর এখান থেকে এরও একটা ইস থাকবে, তাই না? এটা হচ্ছে K, এটা হয়ে যাবে আমাদের টোটাল কতটা হেড গেছে, টোটাল কতটা এখানে হেড গেছে, H হেড গেছে, আর টোটাল এখানে কতটা ট্রাভেল করেছে, ট্রাভেলটা হচ্ছে বড় H ইন্টু A। তাহলে এখান থেকে আমার কী বার করতে হবে, H বার করতে হবে। তার মানে H ইকুয়াল টু যেটা হবে, এখানে আমাদের H ইকুয়াল টু যেটা হবে সেটা হবে Q ইন্টু H ডিভাইডেড বাই K ইন্টু A। পুট করে দিই আমরা এখানে Q ইন্টু H ডিভাইডেড বাই K ইন্টু A। ডেরিভেশনটা একটু হাতে প্র্যাকটিস করবি। এবার দেখ, বলছি গভর্নমেন্ট জবের জন্য, পরীক্ষার জন্য আমি মনে করবো যে ফর্মুলাটা মুখস্থ করেই রাখ, কিন্তু জিনিসটা বুঝে নিতে হবে যে কী হচ্ছে ভেতরে গল্প, ঠিক আছে? কারণ তখন ডেরিভেশন করার টাইম থাকবে না, ফর্মুলাটা তো মুখস্থ রাখতেই হবে অবশ্যই, আমি বলবো মুখস্থ করতে, ঠিক আছে? কিন্তু কথাটা হচ্ছে কি ভেতরে যে কী গল্পটা হলো সেইটা যাতে মাথায় কিন্তু পরিষ্কার জলের মতো ক্লিয়ার থাকে, যাতে ঘুম থেকে ডেকে তুললেও তখনও যাতে ঘুমের মধ্যেও বলতে পারিস যে ভেতরে ব্যাপারটা কী হচ্ছে। আমরা মেশিন, আমাদের মানুষ, আমাদের ইন্টেলিজেন্স আছে, আমাদের বলতে হবে জিনিস। আচ্ছা, যাই হোক, আমাদের যেহেতু কিউটা আমাদের সেম, তাহলে কিউটা কাট হয়ে বেরিয়ে যাবে। প্রথম কথা, কিউটা আমাদের সবার থেকে কাট হয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, আর কি কাট হবে, এরিয়াটা কাট হবে, তাই না? এরিয়া যেহেতু সেম, এরিয়াগুলো কাট হয়ে বেরিয়ে যাবে, দিয়ে ফাইনেস্ট ফর্মটা কীরকম হয়ে যাবে। এই পার্টটা আমি মুছছি, এটা তো আশা করি হয়ে গেছে সবার। এরপরে কন্টিনিউ এখান থেকে কি হচ্ছে আমাদের, H ডিভাইডেড বাই K ইকুয়াল টু H1 ডিভাইডেড বাই K1, H2 ডিভাইডেড বাই K2
আর H3 ডিভাইডেড বাই K3। এখনও ফাইনাল ফরমেশন আসেনি। আচ্ছা, আমাদের বার করতে হবে কি, কে বার করতে হবে, তাই তো? আমাদের সবসময় লক্ষ্য জানতে হবে, আমাদের কেটা বার করতে হবে। তাহলে আমাদের কেটা যদি বার করতে হয় তার মানে কী করতে হবে, এটা একটা রিভার্স চাল দিতে হবে। এবার যদি রিভার্স চাল দিই তাহলে কী হবে, কে বাই এইচ, 1 ডিভাইডেড বাই H1 বাই K1, H2 বাই K2, H3 বাই K3। এইবারে এই এইচটাকে এদিকে পাঠিয়ে দিতে পারি, এই এইচটাকে এদিকে পাঠিয়ে দিতে পারি। এইটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল ফ্লোর ফর্মুলা। আমি চাইলে ফর্মুলাটা প্রথমে লিখে দিতে পারতাম, কিন্তু ভেতরে যে কী খেলাটা হলো সেটা একটু দেখিয়ে রাখা দরকার। এটাকে আমরা বলতে পারি যে এটা একটা হারমোনিক মিন। জেনে রাখ, ম্যাথামেটিকের কাজে লাগবে এগুলো, হারমোনিক মিন। এই হচ্ছে হারমোনিক মিনের ফর্মেশন। ঠিক আছে, কারোর কোনো কোশ্চেন থাকলে